তো যেভাবে উনি লিখেছেন আমি সেইভাবেই পড়ছি। দেখুন কেমন লাগে। হ্যালো রাসেল ভাই, হাই মাসুম ভাই, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। কারণ আপনারা ভালোর দলে। আমিও ভালো আছি। আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে পরিচয় গোপন রাখার অনুরোধ করছি। বর্তমানে আমি বাংলাদেশের এরপরে কিন্তু ব্র্যাকেটে তিনি তার নাম এবং কোথা থেকে তিনি লিখছেন সেটা জানিয়েছেন। এবং তারপরে তিনি বলছেন বর্তমানে আমি বাংলাদেশের একটি পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটে গেছে যেগুলোর ব্যাখ্যা আমার কাছে নেই। ঘটনাগুলো হয়তো ভৌতিক নয়, তবে খুব বেশি অদ্ভুত। স্টুডিওতে এসে বলা সম্ভব নয় বলে লিখে পাঠাচ্ছি। ভালো লাগলে পড়ে শোনাবেন, না পড়লেও কোনো অভিযোগ থাকবে না। কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ২০১৩ সাল। আমি তখন ক্লাস 8 এ পড়ি। শুরুটা হয় এভাবে, হঠাৎ আমি একদিন স্বপ্নে দেখলাম আমি খুব সুন্দর একটা বাগানে একাকী হাঁটছি। আর একটা মিষ্টি গন্ধ নাকে আসতে থাকে। খুব সুন্দর একটা গন্ধ। গন্ধটা এত সুন্দর যেন এটা অন্য কোনো জগতের। পৃথিবীতে এর কোনো অস্তিত্ব নেই। আমি স্বপ্নেই সেই অপার্থিব গন্ধটার উৎস খুঁজতে থাকি। হঠাৎ কেউ একজন আমাকে এসে আমাকে মিষ্টি জাতীয় একটা খাবার খেতে দেয়। খাবারটা দেখতে খুব সুন্দর, গোলাকৃতির এবং ধপধপে সাদা। আমি মুখে দিলাম খাবার। তারপর কি হলো বা কে আমাকে খাবার খেতে দিয়েছিল আমার মনে নেই। ঘুম ভেঙে যায় আমার। আজানের শব্দ ভেসে আসে। কিন্তু সেই গন্ধটা এখনো আছে। অনুভব করলাম আমার গাল, কপাল, চোখ, নাক, মাথার লম্বা চুল মানে গলার ওপরের অংশ বরফ শীতল ঠান্ডা হয়ে আছে। একটু অদ্ভুত লাগলেও আমি তেমন কোনো পাত্তা দিলাম না। সাধারণ স্বপ্ন ভেবে ভুলে গেলাম। তারপরে আর কিছু হয়নি। তারপর আমি ক্লাস 9 এ উঠলাম। পড়াশোনায় ভালো ছিলাম বলে আব্বু আম্মু ঢাকায় একটি স্বনামধন্য স্কুলে ভর্তি করিয়ে দিলেন। আমি হোস্টেলে থাকা শুরু করলাম। ঢাকায় আমার বড় চাচারা থাকেন। তারাই আমার লোকাল গার্ডিয়ান। শুক্রবারের সাপ্তাহিক ছুটি কিংবা ছোটখাটো কোনো ছুটি পেলেই আমি বড় চাচার বাসায় চলে যেতাম। এরকম একটা ছুটিতে আমি সেখানে গেলাম। বাসার নিচেই অনেক রকম দোকান। একদিন বিকেলে চাচি আমাকে বললেন, নিচে থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসো তো। আমি নিচে চলে আসলাম। আর কিনতে কিনতে সবগুলো দোকান থেকে একটু দূরে একটা দোকান দেখলাম। সেখানে আমার চোখ আটকে গেল, কারণ বেশ আগে দেখা স্বপ্নে আমি যে খাবারটা খেয়েছিলাম সেই খাবার আর অনেক রকম মালামাল নিয়ে একটা লোক দোকান খুলে বসেছে। আমি তাড়াতাড়ি দোকানে গেলাম, গিয়ে দোকানটা ভালো করে দেখলাম। চোখের কোণ দিয়ে দোকানে গিয়ে দেখার চেষ্টা করলাম। খুবই সাধারণ বেশভূষা, তবে কেমন যেন আমাকে দেখছে। হঠাৎ একটা পাইল দেখে আমার খুব পছন্দ হলো এবং আমি কিনে নিলাম। ফিরে আসার সময় ওখানে আমাকে ডাকলো এবং বলল আমার দোকানে যারা আসে তাদের আমি এই খাবারটা খাওয়াই। এটা বলেই উনি ওই খাবারের ২টা টুকরো আমাকে দিলেন। আমি কিছুটা অবাক হলেও খাবারটা নিলাম। তবে অতটা গুরুত্ব দিলাম না। আমি যখন চলে আসছিলাম তখন একবার পেছনে তাকালাম আর দেখলাম দোকানি আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর সেই দৃষ্টি যেন আমাকে ভেদ করে চলে যাচ্ছে। আর সেই স্বপ্নের অপার্থিব মিষ্টি গন্ধ পেতে লাগলাম। আমার কেমন যেন ভয় ভয় করতে লাগলো। আমি তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম। বাসায় আসতে আসতে আমি খাবারগুলো খেয়ে নিলাম। তারপর আমি এসব ভুলেই গেলাম। তবে সেই পায়েলটা আমার পায়ে পড়তাম।
রাতে ঘুমানোর সময় খুলে বালিশের নিচে রেখে দিতাম, আবার সকালে পড়ে নিতাম। ২-১ দিন পরে আমি হোস্টেলে চলে আসি। বেশ কিছুদিন কেটে যায়। আমি হঠাৎ একদিন স্বপ্নে দেখলাম আমি একটা রুমে বসে আছি, কিন্তু সেখানে কোনো আসবাবপত্র নেই। একটু পরেই ২ জন কালো বোরকা পরা মহিলা আসেন, যাদের মুখ নাকাব দিয়ে ঢাকা। এসেই আমার পাশে বসে পড়েন আর আমার দিকে তাকিয়ে থাকেন। আমিও কিছু না বলে দেখতে লাগলাম। হঠাৎ একজন উঠে দাঁড়িয়ে ওই কালো বোরকার ওপরে একটা টকটকে লাল বোরকা পরে রুম থেকে বের হয়ে চলে গেলেন। অন্যজন ওনার সঙ্গীকে চলে যেতে দেখে এমনভাবে কান্না শুরু করলেন যে উনি যেতে দিতে চাচ্ছেন না। হঠাৎ আজানের শব্দ ভেসে এলো। আমার ঘুম ভেঙে গেল। আমার নাকে এলো সেই মিষ্টি গন্ধ। গলার ওপরের অংশটা খুব ঠান্ডা হয়ে আছে। আমার কেমন অদ্ভুত লাগতে লাগে। শুধু স্বপ্নটার কথা মনে হতে থাকে। তবে কাউকে কিচ্ছু বললাম না। পরের দিন ছুটি থাকায় চাচাতো ভাইয়ের সাথে আমি হোস্টেল থেকে চাচার বাসায় আসলাম আর ওই স্বপ্নের কথা ভুলে গেলাম। একদিন পরে যখন হোস্টেলে ফিরে যাচ্ছি, তখন দেখলাম ২ জন কালো বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে, ঠিক যেমন আমি স্বপ্নে দেখেছিলাম। আমি রাস্তার এই পাড়ে আর ওনারা রাস্তা পার করে ওপার থেকে এপারে আসছেন। আমার কেমন অস্বস্তি লাগছিল। আমি শুধু তাকিয়েই আছি। হঠাৎ একটা ট্রাক আসে আর আমার পেছনের মহিলাটিকে চাপা দেয়, আর পুরো জায়গাটা টকটকে লাল রক্তে ভরে যায়। আর আমি দম বন্ধ করে সবটা দেখতে থাকি। আমাকে ওখান থেকে নিয়ে যায় ভাইয়া। আমি হোস্টেলে ফিরে আসি, কিন্তু আমি ওই ঘটনাটা কিছুতেই ভুলতে পারি না। আর বেশ কিছুদিন খুব অস্বস্তিতে কাটে। তারপর আমি সামলে নেওয়ার চেষ্টা করলাম, কোইন্সিডেন্স ভেবে নিলাম, ভুলে গেলাম সবকিছু। বেশ কিছুদিন কেটে যায়। গরমের ছুটি শুরু হয়ে যায়। হোস্টেলও বন্ধ হয়ে যায়। আমি আমার গ্রামের বাড়ি চলে আসি। আমার বাসার বাসায় পাশের বাসায় ৫-৬ বছরের একটা ছোট ছেলে ছিল। ওর নাম হাসিব। হঠাৎ একদিন স্বপ্ন দেখলাম হাসিব ওদের বাসায় একটা জাম গাছের খুব উঁচুতে একটা ডালে বসে পা ঝুলাচ্ছে, আর আমি নিচে দাঁড়িয়ে ওকে ডাকছি। কিন্তু ও নামছে না। আর আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে, আর সেই হাসি আমার রক্ত শীতল করে দিচ্ছিল। হঠাৎ দেখলাম ওকে কেউ যেন ধাক্কা দিয়েছে। আমার আমার ঘুম ভেঙে যায়। আর শুনলাম আজানের শব্দ ভেসে আসছে। নাকে সেই অপার্থিব মিষ্টি গন্ধ। আমার খুব ভয় হতে লাগে। সেই বোরকা পরা মহিলাদের স্বপ্নের কথা মনে হতে থাকে। এরকম কিছু ঘটতে যাচ্ছে না তো? ৩ দিন কেটে যায়। আমি ভাবলাম মনের ভুল। কিন্তু চতুর্থ দিন ঘটে গেল সে একটা নির্মম ঘটনা। হঠাৎ আমার ছোট ভাই এসে আমাকে বলল হাসিব গাছ থেকে পড়ে মারা গেছে। আমি আর আম্মু দৌড়ে ওদের বাসায় গেলাম। দেখলাম সেই জাম গাছের নিচে বসে ওর মা ওকে কোলে নিয়ে চিৎকার করে কাঁদছে, আর ওর ঘাড়টা ভাঙা। আমি বিস্ফারিত চোখে ওর দিকে তাকিয়ে আছি, আর ওই সেই খিলখিল হাসির শব্দ আমার কানে বাজছে। আমি আর হাসিবের লাশের দিকে তাকাতে পারি না। আমি আর একবারও ওর লাশ দেখিনি। রাতে আম্মু আর আমি বাসায় ফিরে আসি। আমার শুধু মনে হতে থাকে, এটাও কি কোইন্সিডেন্স, নাকি এর পেছনে কোনো রহস্য আছে? আমি প্রায় পাগলের মতো হয়ে উঠি, কিন্তু কাউকে কিছু বললাম না। আমার ছুটি শেষ হয়ে যায়। ঢাকা চলে আসি। আমি আবারও ভুলে যাই সব। বেশ কিছুদিন আবারও স্বাভাবিকভাবে কাটে। হঠাৎ একদিন আমি আবারও স্বপ্নে দেখলাম একটা ৩-৪ মাসের বাচ্চা রাস্তায় পড়ে আছে। আমি আস্তে আস্তে কাছে গেলাম। দেখলাম বাচ্চাটা মৃত, আর সাদা কাফনে মোড়ানো, মুখটা ফ্যাকাশে। আমার ঘুম ভেঙে যায়। আজানের শব্দের সাথে নাকে আসে সেই মিষ্টি গন্ধ, আর আমার মাথার অংশটা পুরো ঠান্ডা।
আমার খুব ভয় হতে থাকে। আমি ভাবতে থাকি, কি হচ্ছে এসব? আমি কি আগে থেকেই দুর্ঘটনার আভাস পাচ্ছি? এই স্বপ্নটাও কি সত্যি হবে? আমার খুব অস্থির লাগতে থাকে। আমি কিছুতেই ভুলতে পারি না। ৩-৪ দিন পার হয়ে যায়। শুক্রবারের ছুটিতে আমি ভাইয়ার সাথে বাসায় যাচ্ছি। আমাদের সামনে আরেকটা রিক্সা। হঠাৎ দেখলাম রিক্সায় বসা লোকটার কোলে একটা ৩-৪ মাসের বাচ্চা, সাদা তোয়ালে দিয়ে মোড়ানো সেই বাচ্চাটার মতো। আমি দম বন্ধ করে ওই বাচ্চাটার দিকে দেখতে থাকি। আমার স্বপ্নের কথা মনে পড়ে যায়। হঠাৎ জ্যাম লেগে যায়। আমাদের রিকশার একটু সামনেই ওই রিকশাটা দাঁড়িয়ে আছে। দেখলাম লোকটা পাশে থাকা মহিলার সাথে কথা বলছে আর এক হাতে বাচ্চাটাকে ধরে রেখেছে। অসাবধানতার কারণে বাচ্চাটা হাত থেকে এমনভাবে ঝুলে আছে যেন এখনই পড়ে যাবে পিচ ঢালা শক্ত রাস্তায়। আর পাশেই একটা বড় ট্রাক আস্তে আস্তে সামনে এগোচ্ছে। আমি কিছু না ভেবে রিক্সা থেকে নেমে গেলাম। যে ভাইয়া জিজ্ঞেস করছে কই যাচ্ছি। আমি কোনো উত্তর না দিয়ে এগিয়ে গেলাম। বাচ্চাটা প্রায় পড়ে যাচ্ছে। আমি দৌড়ে যেয়ে বাচ্চাটাকে কোলে নিলাম। আর একটু হলেই বাচ্চাটা পড়ে যেত আর ট্রাকটা ওকে পিষিয়ে দিয়ে চলে যেত। এর মাঝে ভাইয়া ছুটে আসে আর ছোট একটা জট লেগে যায়। আমি দেখলাম এটা সেই বাচ্চা যাকে আপনি স্বপ্নে দেখেছিলাম। আমি থরথর করে কাঁপছিলাম। বাচ্চাটার বাবা-মা আমাকে কি যেন বলছিল, কিন্তু আমি কিছুই শুনছিলাম না। আমার শুধু মনে হতে থাকে, কি হচ্ছে এসব? আমি ভাইয়ার সাথে বাসায় চলে আসি। কিন্তু কাউকে কিছু বললাম না। কিন্তু এবারে আর পুরোটা ভুলতে পারলাম না। পরদিন আমি হোস্টেলে ফিরে আসি। ১ সপ্তাহ পরে দেখলাম আমার পায়েলটা হারিয়ে গেছে। আমি খুব করে খুঁজে দেখলাম, কিন্তু পেলাম না। আমার খুব পছন্দের পায়েল ছিল বলে আমার খুব খারাপ লাগতে লাগলো। কিছুদিন পরে আমার একটা ফ্রেন্ড আমার কাছে এসে আমাকে বলে, "তোর সাথে কিছু একটা আছে। কিছু কথা আছে।" আমি বললাম, "কি কথা?" ও বলল, "সরি দোস্ত, তোর পায়েলটা আমিই চুরি করেছিলাম।" আমি অবাক হয়ে ভাবছি, আমার পায়েল চুরি করে আবার আমাকে এসে বলছে? অথচ না বললে তো আমি জানতেও পারতাম না। তাহলে বলছে কেন? আমার ফ্রেন্ড হঠাৎ কেঁদে ওঠে। আমাকে বলে, "প্লিজ আমাকে মাফ করে দে। আমি আর কোনদিন এমন করব না।" আমি অপ্রস্তুত হয়ে ওকে বললাম, "কাঁদিস না। আমি কিছু মনে করব না। তুই পায়েলটা চাইলে নিয়ে নিতে পারিস।" ও হঠাৎ ব্যস্ত হয়ে বলল, "না, না, শুধু বল তুই আমাকে মাফ করে দিয়েছিস।" আমার কেমন অদ্ভুত লাগতে থাকে। আমি বললাম, "কি হয়েছে তোর?" ও বলল, "কই কিছু হয়নি তো।" কিন্তু আমি স্পষ্ট বুঝলাম কিছু একটা হয়েছে। আমি ওকে জোর করলাম বলার জন্য। তারপর ও যা বলল তা শুনে আমি পাথর হয়ে গেলাম। ও বলল, পায়েলটা যেদিন থেকে নিয়েছে সেদিন থেকেই নাকি ওর প্রচুর শরীর খারাপ হয়। ওর অনেক প্রবলেম হচ্ছিল। ও হঠাৎ স্বপ্ন দেখল যে ও একটা মাঠে দাঁড়িয়ে আছে আর কেউ একজন ভারী গলায় ওকে পেছন থেকে বলছে, "যার জিনিস তুই চুরি করেছিস তাকে ফেরত দিয়ে আয়, নইলে খুব সমস্যা হবে। মেরে ফেলবো তোকে।" ও পেছনে ঘুরে দেখার চেষ্টা করছিল কে ওকে বলছে, কিন্তু ও ঘুরতে পারছিল না। হঠাৎ মনে হলো ওকে কেউ একজন জোরে পিঠে একটা থাপ্পড় মারল। ও ব্যথায় চিৎকার করে ওঠে। পরদিন গোসলের সময় দেখল ওর পিঠে ৫ আঙ্গুলের একটা ছাপ। ও প্রচন্ড ভয় পায়। তাই আমার কাছে এসেছে পায়েলটা ফেরত দিতে। আমি চুপচাপ পায়েলটা রেখে দিলাম। কিন্তু আমি শুধু ভেবেই চলেছি কি হচ্ছে। এর মাঝে আমাদের ছুটি হয়ে যায়। আমি গ্রামে আসি। এসে আমি আম্মুকে সবকিছু শেয়ার করি। আম্মু ১ দিন পরে একজন হুজুরের কাছে আমাকে নিয়ে যান। উনাকে সব ঘটনা খুলে বললাম। উনি পায়েলটা দেখতে চাইলেন। তারপর উনি আমাকে বসিয়ে রেখে পাশের ঘরে চলে যান পায়েলটা নিয়ে। প্রায় ৩০ মিনিট পরে উনি ফেরত আসেন এবং পায়েল দেখিয়ে বলেন যে, পৃথিবীতে এরকম ৭ টা জিনিস আছে ৭ জন মানুষের কাছে। যেমন আংটি, ৳১ কয়েন, চেইন। এগুলো যে ৭ জন মানুষের কাছে থাকবে, তারা আশেপাশে ঘটতে যাওয়া, ঘটবে যে সমস্ত দুর্ঘটনাগুলো, তার ইঙ্গিত পায়। যাতে তারা ওই দুর্ঘটনাগুলো আটকাতে পারে। কিন্তু এগুলো বেশিদিন একজনের কাছে থাকে না। আর এই কাজগুলো করে ৭ জন জিন, যারা ভালো এবং ক্ষতিকর নয়। এই জিনগুলো ৭ জন ৭ জনের কাছে থাকে। তাদের সাথে এই জিনদের একজন করে থাকে। আমার ফ্রেন্ড চুরি করেছিল বলে ওই জিন রেগে যায় এবং সেই তার উপরে অত্যাচার করে। হুজুর আরো বলেন, আমি যদি এই পায়েলটা
একটা রেশম কাপড় দিয়ে মুড়িয়ে কিছু দোয়া পড়ে ঠিক ফজরের আজানের সময় নদীতে ফেলে দিয়ে আসি, তবে এই পরিস্থিতি থেকে রেহাই পাব। তার পরের দিন আমি, আম্মু, আব্বু আর হুজুর 20 কিলোমিটার দূরে একটা নদীর কাছে গেলাম। হুজুরের কথা মতো একটা রেশম কাপড়ে পায়েলটা মুড়ে নিলাম। হুজুর আমাকে যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন সেগুলো পড়তে থাকলাম। ঠিক আজানের সময় পানিতে নেমে আমি পায়েলটা ভাসিয়ে দিলাম। তখন আমরা সবাই সে অপার্থিব কিন্তু ভীষণ মিষ্টি গন্ধটা পাচ্ছিলাম। তারপর বাসায় ফিরে আসি সবাই। আসার আগে হুজুর বলে দিয়েছিলেন এই ঘটনাগুলো যেন গোপন রাখা হয়। পরের দিন রাতে আমি স্বপ্নে দেখলাম কেউ আমার থুতনিতে হাত দিয়ে স্পর্শ করছে। আস্তে আস্তে ওপরের দিকে হাতটা গতিশীল। ঠোঁট, নাক, চোখ, কপাল, তারপর লম্বা চুলের একদম শেষ পর্যন্ত কেউ হাত বুলিয়ে দিল। আমার ঘুম ভেঙে যায়। দেখলাম একটা ছায়ার মতো কিছু সরে গেল। গলার উপরের অংশ বরফের মতো ঠান্ডা, আর নাকে সেই গন্ধ। আজানের শব্দ আসছে। পাশে ঘুমিয়ে থাকা আম্মুকে ডেকে তুললাম। আম্মুর নাকেও সেই গন্ধ। তারপর আমার সাথে আর কিছু ঘটেনি। তবে আমার এখনো মাঝে মাঝে কেমন যেন অদ্ভুত অনুভূতি হয়, যেন মাঝে মাঝে কেউ আসে আমার কাছে। ছুটি শেষে ঢাকায় ফিরে আসি। বড় চাচার বাসার নিচে যেয়ে সেই দোকানের খোঁজ করেছিলাম যেখান থেকে আমি পায়েলটা কিনেছিলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেখানে কোনো দোকান নেই। প্রচন্ড অবাক হই। আমি এখানের কিছু দোকানিকে জিজ্ঞেস করলাম, কিন্তু সবাই একই উত্তর দিল, ওখানে কোনো দোকান ছিল না। তাহলে সেই দোকান কোথায় গেল? কার কাছে আমি পায়েল কিনেছিলাম? এই প্রশ্নগুলোর উত্তর আমার মেলেনি। আমি এখনো অনুভব করি কেউ মাঝে মাঝে আসে আমার কাছে। আমার সাথে ঘটা কিছু অদ্ভুত ঘটনা। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আমার জন্য দোয়া করবেন। আর ইমেইলটি সিলেক্টেড হলে জানিয়ে দেবার অনুরোধ রইল। তো এই ছিল ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটি ভালো লেগেছে। এবং আমি একটা মুভি দেখেছিলাম, যে মুভিতেও এরকম একটা মানে এটার উপরেই বলা হয়েছিল। সেটা সেই মুভিটাতে, এবং সেখানে লর্ড অফ দ্য রিং সম্ভবত, সেখানে বলা হতো এরকম যে এরকম থাকে কিছু জিনিস। আমি ঠিক মুভিটা এটাই কিনা শিওর না, যে এরকম কয়েকজনের কাছে থাকে, এবং সে মানে যাই হোক, সেইটার জন্যই আমার কাছে একটু মনে হয়েছিল। তখন আমি আবারও তাকে ইমেইল করি, এবং ইমেইল করার পরে জানতে পারি যে এই ঘটনাটি সত্যি, এবং তিনি আমাকে জানান। আমার খুব অদ্ভুত লেগেছে এই ঘটনাটি, খুবই অদ্ভুত, খুবই অদ্ভুত, খুবই অদ্ভুত। এবং আপনারাও নিশ্চয়ই এই সম্পর্কে আরো অনেকেই জানেন। লিখবেন অবশ্যই আমাকে যে আপনাদের মতামত কি, এবং আপনারা কি জানতে চান বা বলতে চান। ইটস আ বিউটিফুল স্টোরি, অ্যান্ড আই হোপ ইউ লাভড ইট। অ্যান্ড আমার এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি সরাসরি চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, মানে ডক্টর আলিফ যিনি, তার কাছে, এবং ডক্টর আলিফের একটা চমৎকার ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের খুব এবং খুব ভালো লাগবে। আলিফ। আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই। তার আগে আলিফ একটু আমি কথা বলি, সেটা জি। হচ্ছে যে আমাদের এখানে আসার আগে আমি লাস্ট উইকেও জি। এবং কয়েক উইক ধরেই ইমেল পাচ্ছি, এবং লাস্ট উইকেও পেয়েছি আচ্ছা। যে ডক্টর আলিফ স্যারকে নিয়ে আসেন। আমি এই জিনিসটা আমি এই ইমেলটা পেয়েছি, এবং এইটা রেগুলারই একটা ঘটনা। কিন্তু আমি আলিফকে মানে ওইভাবে মানে আমি সবসময় চাই, যখনই কোনো ঘটনা পায় সবসময় খোঁজার উপরেই থাকেন, এবং যখন উনি ঘটনা পান তখন উনি সঙ্গে সঙ্গে জানিয়ে দেন যে এই উইকে আমি আসছি। হ্যাঁ। এবং ওনার আবার ঘটনা পাওয়ার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে উনি যতক্ষণ পর্যন্ত নিজে ঘটনাটা পাওয়ার পরে স্যাটিসফাইড না হন ততক্ষণ পর্যন্ত উনি আমাকে নক করেন না। এবং আমি যদি ওই সময় নকও করে বলি যে আলিফ আসতে হবে, উনি বলেন যে ঘটনা এখনো পাইনি, সামনে পাবো তারপরে। আমার সার্চ থাকে সবসময় যে সেটাই। কেউ যদি পায়। আর আজকে তো ভাই আসল ভাই মানে এমন যে আমি একটু অন্য সময় বলে আসি যে আজকে রেডি ফুটেজ যাবো, তোমরা আপনারা সবাই লিস্ট শুনবেন। আমি আজকে স্ট্যাটাসটা দেই ফেসবুকে আপনার হ্যাঁ, 11:55-তে। হ্যাঁ। ওই সময় জানতে পারি যে সুইডেন থেকে
মালদ্বীপ পর্যন্ত সবাই আজকে ঘটনা শুনবে। বাহ! চমৎকার, চমৎকার। তো অনেকেই সবাই যারা অনেকেই মেসেজ মালদ্বীপে আছেন, পাঠাচ্ছে যে, মালদ্বীপ থেকে সুইডেন আর পর্যন্ত শুনছেন। মালদ্বীপের কথাও কেন বললাম ভাই, আজকে আমি যার ঘটনা শেয়ার করব উনি হচ্ছে আহমেদ শাহান। ওনার ঘটনা শেয়ার করব। আমি ওনার আগে একটা ঘটনা শেয়ার করেছি স্টুডিওতে। জি। উনি এখন বর্তমানে মালদ্বীপে আছেন এবং উনি আমাকে কয়েকদিন আগে প্রায় মাসখানেক আগে ভয়েস মেসেজ পাঠিয়েছেন। এবং আপনি যে বলেন যে আলিফ যতক্ষণ পর্যন্ত ঘটনা না পায় এবং হ্যাঁ, পছন্দের ঘটনা না পেলে স্টুডিওতে আসে না। রাইট। ওনার ঘটনা আমি ১ মাস আগে পেয়েছি। কিন্তু রাসেল ভাই আমি পড়ার মানে শোনার সময় পাইনি। এটা হচ্ছে একদম আ সত্য কথা আরকি। যাই আ হোক, আমাকে যে ঘটনাটা বলবেন উনি এখন, সেই ঘটনাটা আমি হচ্ছে মানে অডিওটা শুনেছি। ফোনে আছে। হ্যাঁ, হ্যাঁ, আমি আপনাকে হ্যাঁ, হ্যাঁ। সালাম দিয়েছি আপনাকে। হ্যাঁ, আমি ওয়ালাইকুম সালাম এবং আশা করছি আপনি শুনছেন। এবং এই যে বললেন যে মালদ্বীপ থেকে সুইডেন পর্যন্ত যারা যেখানে আছেন এবং আরো বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যারা শুনছেন। আমি জানি যে আমেরিকায় এই সময় যে জুম্মার নামাজের পরে জি, জি, এই অনেকে মুহূর্তে শোনেন, হ্যাঁ, হ্যাঁ, অনেকে অবশ্যই। শোনেন। তো এই বা মানে তাদের সবাইকে কানাডা, আমাদের মানে ইন্ডিয়াতে প্রচুর মানুষ আমাদেরকে অনেক শোনেন, মানুষ। অনেক মানুষ আমাদেরকে কলকাতায় আমি শোনেন। যাওয়ার পরে রীতিমতো হতভম্ব যে আমাকে অনেকে চেনে। হ্যাঁ, সেটাই। তো মানে সবকিছু মিলিয়ে যারা শুনছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এতদিন পর্যন্ত আমাদের সঙ্গে আছেন এবং আশা করছি যে এই ঘটনাটা একটু মন দিয়ে শুনবেন। এই ঘটনাটা খুব, খুব এনজয় করবেন। আমি রেকমেন্ড করব শোনার জন্য। সো চলুন থ্যাংক ইউ শুনি। রাসেল ভাই। আমি একটু পরিচয় দেই কারণ অনেক লিসেনার্স নতুন জি, এসছে। আমার নাম ডক্টর আলিফ এবং আমি ভূত এফএম এ লাস্ট ৯ বছর ধরে আসছি। হ্যাঁ, একদম। তো আজকে যে ঘটনাটা নিয়ে আসছি, যে একটু আগে বললাম যে মালদ্বীপে থাকেন। উনি হচ্ছে আহমেদ শাহান। হুম, আসলে পারিবারিক ঘটনা, পারিবারিক টানাপোড়েনের কারণেই বাংলাদেশের বাইরে চলে যাওয়া। উনার প্রফেশনটা হচ্ছে উনি একজন মসজিদের ইমাম ছিলেন এবং উনার ঘটনাটা আমি প্রায় বছর খানেক হলো এখানে শেয়ার করেছিলাম। মৌলভীবাজারের একটি ঘটনা। এই ঘটনাটার সিক্যুয়েলই আমি এখন আজকে বলব আরকি। তো উনি যখন লাস্ট যে মসজিদে ছিলেন, সেই মসজিদ ছাড়ার পরে হ্যাঁ, আ ২য় মসজিদে আসার এরকম প্ল্যানিং ছিল না। কিন্তু যেহেতু সংসারে উনার সংসারের মানে ঘানি টানতে হয়। তো উনার বড় ভাই তেমন চাকরি করতেন না। উনার বাবা অসুস্থ ছিলেন। তো উনি কি করতো ওই যে আরবি পড়াতো। যেহেতু কোরআনের হাফেজ, আশেপাশের এলাকার বাচ্চা-কাচ্চা পড়াতো। তো যাই যত পেত আরকি ওই টাকা দিয়ে মোটামুটি সংসারে যতটুকু কন্ট্রিবিউট করা যায় আরকি। হুম, হুম। তো উনার মানে একটা সার্চিং ছিল যে ফ্রেন্ডদেরকে, উনার বন্ধু-বান্ধব তো সবই আপনার এরকমই হুজুর টাইপের সবাই। তো বলেছে যে, "আমি আশেপাশে কোনো মসজিদে যদি এই রমজানের সময় তারাবির হুজুর লাগে, তারাবি পড়ানোর জন্য আমাকে একটু রিকমেন্ড করে দিস আরকি।" তো উনার এক বন্ধু এরকম উনাকে বলে রাখে। তো উনি কয়েকদিন পর উনাকে নক করে যে, আ "আমি এক জায়গায় মসজিদ পেয়েছি, তুই একটু আয়, কথা বলে যা।" তো উনার তো এরকম প্ল্যানিং যে উনি মসজিদে যেয়ে তারাবি পড়াবে। তো মসজিদের যে কমিটি আছে, মসজিদটা হচ্ছে উনার এলাকার পাশের এলাকা, আমি নাম নিচ্ছি না সে এলাকার। উনি বারণ করেছেন। পাশের এলাকা এবং মসজিদটা হাইওয়ের সাথে। আচ্ছা। তো হাইওয়ের সাথে থাকবার কারণে ওইখানে আর ওই এলাকায় আরেকটা বড় মসজিদ আছে। কিন্তু উনি এই মসজিদে না, এই মসজিদে সুযোগ পান আরকি। তো মসজিদে ঢোকার পরে ওই কমিটির লোকজন ওনার কাছ থেকে আযান শুনতে চান। তো আচ্ছা। উনি একটু হতভম্ব হয়ে যায়। আমি তো আসলে প্ল্যানিং করেছিলাম যে এ স্টুডেন্ট পড়াবো আর এরকম আসলে করবো আরকি। মসজিদে তারাবির নামাজ পড়াবো। হুম, তো আযান শুনতে চাচ্ছে। তো ওই ফ্রেন্ডটা আবার ওনাকে বলে নাই যে ওরা মুয়াজ্জিন খুঁজতেছিল হুম, হুম। মসজিদের জন্য। তো উনি কি করে, আচ্ছা ঠিক আছে, যেহেতু চাচ্ছে আযান, উনি আযান দেন এবং আযানটা দেওয়ার পরে উনার আযান শুনে সবাই খুব প্লিজড হয় আরকি। আচ্ছা। তো বলে যে, "ঠিক আছে, তো তুমি মুয়াজ্জিন হয়ে যাও এই মসজিদে।" তো উনি আবার সেই মুয়াজ্জিন। তো উনি বলে যে, "আসলে আলিফ ভাই, আমার লাইফে মসজিদের রিলেটেড এত ঘটনা ঘটে গেছে, আসলে আমি আবারও মসজিদেই ঢুকলাম এই জায়গায় পাশের মসজিদে।" তো উনার বাড়ির থেকে বেশি দূরে না, খানিকটা দূরে। হুম, তো এই মসজিদে উনি জয়েন করে এবং এই মসজিদটার মানে বাউন্ডারিটা বলতে গেলে মসজিদের চারিপাশে দেয়াল দিয়ে ঢাকা। খালি যেই পোরশনটা ঢোকার সেই পোরশনে ওইটা ওপেন আরকি। ওখানে আচ্ছা। কোনো গেট-টেট নাই। মসজিদটা ঢুকতে ডান দিকে একটা পুকুর পড়ে হুম, হুম। এবং পুকুরে এরকম ঘাট করা যে সবাই অজু যেন করতে পারে। আচ্ছা, ঠিক পেছন সাইডটায় একটা কবর, ২ টা কবর আসলে, একটা স্বামী-স্ত্রীর ২ টা কবর আরকি। এটা উনার ঘরের প্রায় সাথেই বলতে গেলে। আর একটু খানিকটা দূরে গেলে একটা ছোট জায়গা, এলাকার ভিত্তিক লোকজন সবাই টাকা পয়সা দিয়ে এই মসজিদের যে ৩০ বছর ধরে ইমাম ছিলেন তাকে একটা জায়গা করে দেয় তার ফ্যামিলি সহ থাকার জন্য। তো আচ্ছা। তার ফ্যামিলি সহ ওই হুজুর, ওই ইমাম ওই মসজিদের ওই জায়গাটায় থাকতেন আরকি। তো মজার বিষয়, ইমাম, আমি আপনাদের সবাইকে বলে রাখি, ইমাম আসলে বয়স এত বেশি হয়ে যাওয়ার কারণে, ওভার 75 হয়ে যাওয়ার কারণে উনি মসজিদে ফজরের ওয়াক্তে নামাজ পড়াতে আসতে পারতেন না। মোস্ট অফ আচ্ছা। দ্যা টাইম দেখা যাইতে ওই শান ভাইকেই উনাকেই নামাজ পড়াতে হতো হুম, বা আযান দিতে হতো। কোনো না কোনো সময় মাঝে মধ্যে আসতো আরকি। আর মসজিদটা এমন যে আপনার হার্ডলি ফজরের ওয়াক্তে মানুষ হয়।
হুম, হুম, হুম। আর যেহেতু হাইওয়ের পাশে মসজিদটা, তো হাইওয়েতে যারা যাচ্ছে তখন জোহর আসর ফজর জোহর আসর মাগরিব এশা পড়ার জন্য যারা থেমে নামাজ পড়ে তারা পড়ে, আর এলাকা ভিত্তিক যে কজন আসে আর কি। হুম, তো ফজরের ওয়াক্তে নামাজের লোক পাওয়া খুবই ভালো ওই জায়গাটায়। হুম। ইভেন হার্ডলি এই মসজিদের আপনার ওই মসজিদ কমিটির লোকজনও হার্ডলি মসজিদে আসে, কোন ডিসিশন নেওয়ার জন্য হলে আসে, বেতন টেতন দিতে হলে আসে। তো ঘটনায় যাই, উনি যখন এই মসজিদে জয়েন করে তো ওইখানে থাকার জন্য তার কাপড় চোপড় নিয়ে আসে এই জায়গায়। ওনার তো সব ওয়াক্তে সে মসজিদে দেখা মোস্ট অফ দ্য টাইম ওই মক্তবে এলাকা ভিত্তিক লোকজন তাদের বাচ্চা কাচ্চা তাকে দিয়ে যায় সকালে মানে পড়াশোনা করার জন্য মক্তবে। আর উনি অন্যান্য সময় আজান দিয়ে একটু রেস্ট নেয় মোস্ট অফ দ্য টাইম, ওনার ঘুমাতে খুব পছন্দ। তো উনি কি করলো সেদিনের ঘটনা, সেদিন ওনার একটা রেগুলার অভ্যাসে ফজরের ওয়াক্ত যখন হয় তখনই তার মোবাইলে অ্যালার্ম বেজে ওঠে, তো ওয়াক্ত থেকে 15 মিনিট আগে সে উজু টুজু করে আজান দেয়, মানে পাক পবিত্র হয়ে আজান দিয়ে দেয় আর কি। তো ওনার আজান দেওয়ার সময় হয়ে যায় আর কি ওই দিন। আজান দেওয়ার জন্য তিনি মানে প্রিপারেশন নেন, ওই মোবাইল অ্যালার্ম বাজে, সে অজু করবে, পাক হবে, বাথরুম টাথরুম শেষ করার পরে পাক পবিত্র হওয়ার জন্য অজু করতে যায় পুকুর ঘাটে যাওয়ার সময় তিনি তার পেছন সাইডে যে কবরস্থান আছে সেই কবরস্থানে দেখে একটা লোক দাঁড়িয়ে, মানে যাওয়ার পথে ওই জায়গাটায় আপনার কবর জিয়ারত করছে ফজরের ওয়াক্তে। আসলে ফজরের ওয়াক্তে কবর জিয়ারত করছে, এটাও কেমন একটা অদ্ভুত। হতে পারে এলাকা ভিত্তিক কোনো এলাকার কোনো মানুষ, তার কোনো রিলেটিভের কবর এটা, সে জিয়ারত করতে এসছে। তো সে অজুটা করে পিছন দিকে ঘুরতেই দেখে মানুষটা নাই। আসলে খুব সিম্পলি হিসাব যে ওই জায়গাটায় ঢুকতে গেলে পুকুরটা ক্রস করে আসার লাগে, তো ওনার চোখে পড়বেই যে পুকুরটা ক্রস করে একটা লোক যাচ্ছে। কিন্তু ওই কবর জিয়ারত করার পর এখানে আশেপাশে মানুষ নাই, তো উনি ভাবে যে মসজিদের ভেতরে অথবা আছে। তো মসজিদের ভেতরে ঢোকে এবং ঢোকার পরে দেখে না কেউ নাই। একটু খানিকটা অবাক লাগে, তো বলে যে আরে ভাই আসলে ত্যাক্ত বিরক্ত এইসব জিনিসগুলা, আমার সাথে এত ঘটে, এত প্যারানর্মাল জিনিস ঘটছে আমার লাইফে, এই আসছে ভ্যানিশ হয়ে গেছে, এগুলি আমার কেয়ার হয় না। কে আসলো না আসলো ভ্যানিশ হয়ে গেল আমি খেয়াল করি নাই ওনার চেহারাটা, ওনার পরে পিছনটাই আমি দেখতে পাইছি। এরকম করে প্রথম দিন, দ্বিতীয় দিন, দ্বিতীয় দিনে তিনি সেইম ভাবে ওই লোকটাকে ওই জায়গায় কবর জিয়ারত করতে দেখেন। তৃতীয় দিন ওইরকম টাইমে ফজরের ওয়াক্তে তার ঘুম ভাঙে, অ্যালার্মে ঘুম ভাঙে, দরজা খুলতেই দেখে লোকটা তার দরজার সামনে দাঁড়িয়ে সে সালাম দেয়, অনেক জোর একটা সালাম দেয়। তো উনি বলেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন আমি তো আপনাকে প্রায় সময় এখানে দেখি। বলে জি হুজুর, আপনাকে একটু আজকে আসতে হবে, আমার কবরটা একটু জিয়ারত করাই দিতে হবে। যে কবরে আসছি জিয়ারত করতে, সেটা আপনি একটু জিয়ারত করে দেন আজকে। বলে আসলে এখন তো ফজরের ওয়াক্তের আজান হয়ে গেছে, আমি চাই না এখন জিয়ারত করতে, আপনি এক কাজ করি আমরা নামাজ কালাম পরে তারপরে জিয়ারত করলাম। বলেন না আপনাকে এখনই জিয়ারত করতে হবে, আপনি দরকার হলে পরে আজান দেন, পরে আজান। বলেন না আমাকে আজান না দিলে এলাকার লোকজন বলবে যে ফজরের ওয়াক্তের আজান হয়নি এই জায়গায়, এটা একটা দাগ উঠে যাবে, কথা উঠে যাবে, আমি চাই না এরকম কিছু হোক, যেহেতু মসজিদের সব রেসপন্সিবিলিটি আমার, আমি মুয়াজ্জিন, আমাকে আজান দিতেই হবে এখানে, সামহাও এটা আপনাকে ব্যবস্থা করেন। বলে যে আচ্ছা ঠিক আছে। তো বলে যে উনি কি করলো যে উনি অজুখানায় চলে গেল, যেতে যেতেই লোকটা ওই জায়গাতে আর নাই। অজুখানার থেকে পেছনে তাকায় যে নর্মালি যে লোকটা ওখানে মানে কবর জিয়ারত করতে দেখে ওই লোকটাকে আর পেলো না। তো যাই হোক উনি আজান দিলেন, আজান দিয়ে নামাজ কালাম পরে ঘরে ঢুকে শুয়ে পড়লেন, সকালবেলা এরকম রেগুলার রুটিন। এরপর থেকে রাসেল ভাই একদিন না 2 দিন না টানা 20 দিন এরকম ফজরের ওয়াক্ত হয়, সে ওয়াশরুমে যায় পাক পবিত্র হওয়ার জন্য, ওযু করার জন্য আপনার পুকুর ঘাটে যায়, এবং ছবির মতো একই পজিশনে এই লোকটাকে ওই কবর জিয়ারতের অবস্থায় দেখতে পায়, আচ্ছা। জিয়ারতরত অবস্থায় দেখতে পায়। একই ছবি, মানে একটা Same দেয়ালের জিনিসটা। মধ্যে একটা ছবি যেরকম থাকে, এই দৃশ্যটা তার ফজরের ওয়াক্তে ওই জায়গায় প্রতিদিন দেখা। মানে কবরের একই প্রান্তে একই দাঁড়িয়ে প্রান্তে একই একই রকম কোনায় করে, দাঁড়িয়ে হ্যাঁ। উনি কবর জিয়ারত করছে। ওই ঘটনার থেকে 20 দিন পরে এবং মসজিদে জয়েন করার পর 1 মাস 10 দিন পরে ওই দিন তার ঘুম ভেঙে যায়। কিন্তু রেগুলার অভ্যাস যে অ্যালার্ম দেয়, অ্যালার্মের আগে ঘুম ভেঙে যায় এবং তার মনে হয় যে হয়তো এলাকায় অ্যালার্ম দিবে, ফজরের ওয়াক্ত হয়ে গেছে। কারণ ফজরের ওয়াক্তের আভা রাতের আভা অলমোস্ট সেম। এই দরজাটা খোলার পরে সেই লোকটাকে, তো বলে যে ভাই আমি তো ওরকম ভাবে এই লোকটাকে এতদিন চেহারা সুরত দেখি নাই, পিছনটাই দেখছি, একদিনই আমার দরজার সামনে আসছিল, প্যারানর্মাল কিছু বলবো না, উনি একটা সুদর্শন লোক, এত সুন্দর দেখতে, সুরমা দেওয়া চোখে, সুন্দর সুরমা দেওয়া পাঞ্জাবি পাজামা, সুন্দর গঠন, বলবো না যে খুব অদ্ভুত গঠন তাও না, উনি খুবই সুন্দরভাবে আসছে। উনি আমাকে সালাম দিল, আমি সালাম গ্রহণ করলাম, এবং সালাম গ্রহণ করার পর ওনার একটা অদ্ভুত রিকোয়েস্ট আসলো। রিকোয়েস্টটা হলো যে উনি একটা লাশ নিয়ে এসছে, সেটাকে জানাজা দিতে হবে।
তো ওনার প্রথম কথা, মুয়াজ্জিনের মানে শাহান ভাইয়ের প্রথম কথা আছে, এলাকায় তো আমাকে কেউ একটা মৃতর খবর জানালো না। ফার্স্ট অফ অল আপনি ফজরের ওয়াক্তে ডেড বডি নিয়ে আসছেন, কেউ যদি মারাও যায় সে পরদিন সকাল পর্যন্ত ওয়েট করে, দুপুরে হয়তোবা জোহরের ওয়াক্তে জানাজা হয়ে কবর হয়, মোস্ট অফ দ্য লাশের কবর এভাবে হয়। আপনি ফজরের ওয়াক্তে নিয়ে আসছেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এলাকা কোনো লোক এসে আমাকে বলে নাই যে মাইকে এলান করতে হবে। মাইকে তো আমি এরকম এলান করি যে কে মারা গেছে, অমুক মারা গেছে, এলাকার লোক এরকম মানুষ মারা গেছে, আমি মাইকে জানাই দিই, কিন্তু আপনি তো এরকম কিছু জানালেন না। ওনার রিকোয়েস্ট হচ্ছে যে আমরা দুজন মিলে জানাজা করব, জানাজা করার পরে লাশটা আমরা দাফন করব, দাফনের সর্ব প্রস্তুতি নেওয়া আছে, কবর খোঁড়া আছে, আপনাকে কিছু করতে হবে না, আপনি জাস্ট জানাজা পড়াবেন। তো উনি বলে যে না আসলে এরকম তো এখতিয়ার নাই, আমি পড়াতে পারবো না, আর আপনি কোথা থেকে মার্ডার করে নিয়ে আসছেন এই জিনিসটাও আমার দেখা দরকার। তো উনার উনি মনে মনে ভাবে শাহান ভাই যে হয়তো উনি ব্লাফ মারছে, বাইরে কোনো লাশ নাই, এবং উনি দরজাটা খুলে উকি মারে, সে একইভাবে দেখে যে হ্যাঁ আসলেই আশেপাশে কোনো লাশের খাটিয়া টাটিয়া কিছু নাই। তো ডান পাশে তাকাতেই উনি বলতেছে যে কই আপনার লাশ টাশ কোথায়, বলে যে এই যে আপনার সামনেই তো লাশ। তো উনি দেখে আসলেই মসজিদের সামনে সিঁড়ির 3টা স্টেপ, সিঁড়ির উপরে একটা লাশ পড়া। তো প্রথমে উনি একটু ঘাবড়ে যায়, ঘাবড়ানোটা যে কোনো মানে যে কোনো নর্মাল মানুষের জন্য স্বাভাবিক। উনিও ঘাবড়ে যায় এবং ঘাবড়ানো অবস্থায় বলে যে আপনি এই লাশটা নিয়ে আসছেন, মানে কি? উনি নিজেকেও সামলাতে পারছেন না, আর ওই মুহূর্তে তার বাথরুমেও যাওয়া দরকার। তো উনি বলছে যে না আপনি দেখেন, আপনি জাস্ট যেভাবে পারেন এই লাশটার দাফনের ব্যবস্থা করেন। উনি তো মোটামুটি মানে অ্যাডামেন্ট যে উনি লাশটার জন্য জানাজা পড়াবে না। তো লাশটা এমন ভাবে মসজিদের সামনে রাখা, আপনি রীতিমতো দেখলে ভয় পেয়ে যাবেন। মসজিদের সামনে দরজার উপরে রাখা, দরজার সামনে সিঁড়ির উপরে রাখা। তো বাচ্চা লাশ হলে রাসেল ভাই ওই কোলে করে নিয়ে আসা যায়, অনেকের বাচ্চা লাশ আসে হয়তো টাইমলি তাড়াতাড়ি দাফন করে ফেলতে চায়, কিন্তু না, এটা একটা বড় লাশ এবং পুরা সিঁড়িটা কভার করে আছে। তো উনি বলে যে না আমি জানাজা পড়াতে পারবো না, অ্যাকচুয়ালি এই জানাজা আমি পড়বো না। আর 2 জন মিলে জানাজা হয় কিনা এটাও আমার মোটামুটি জানা নাই, বা এরকম কিছু একটা তিনি বলেন। বলে না আপনাকে এর জানাজা পড়তে হবে, আপনি যদি এনার জানাজা না পড়েন তাহলে এই লাশের চেহারা আপনাকে দেখতে হবে। তো উনি বলেন না আমি লাশের চেহারাও দেখবো না, আমি জানাজাও পড়বো না। কিন্তু ভয় কাজ করতে থাকে রাসেল ভাই, যে এত রাতে এরকম একটা মানুষ মানে ফজরের ওয়াক্তে এসছে, আর আমি যে দরজা, উনি কি করে ওয়াশরুম থেকে আসার পরে আবারও ওনাকে সামনাসামনি পায় এবং ওনাকে একই আর্গুমেন্ট করতে দেখা যায়। তো উনি কি করে একটা পর্যায়ে চিন্তা করে আমি যে উনি মানে রুমে ঢুকে যাবে দৌড়ে, কিন্তু রুমের তালা দিয়ে আসছে উনি, মোবাইল ফোন সব রুমের ভেতরে, রুমের তালা দেওয়া। তো উনি কি দৌড়ায় যাবে, কিন্তু দৌড়াতে গেলে তালা খুলতে গিয়ে যদি তাকে খট করে মেরে ফেলে। তো উনি এর মধ্যে উজু করে আস্তে আস্তে 5-6 বার ওনার শরীর বন্ধ করে ফেলে আয়তুল কুরসি পরে, কিন্তু তারপরেও তার ভিতরে একটা ভয় থাকে। বলে আমি আপনার লাশের জানাজা পড়বো না। উনি কি করে একটা ভোঁ দৌড় মারার প্ল্যান করে। ওই লোকটা বলে কই যাবেন? হঠাৎ করে তো হুজুর মানুষ মাথা মানে একটা পর্যায়ে বিরক্ত হয়ে মাথা নিচে তাকাতে তাকাতে যখন মাথা উঁচুতে তাকায়, মানে মাথা উঁচু করে, তখন দেখে যে এই কালো আভাটা আস্তে আস্তে সরে দিনের বেলা হয়ে যাচ্ছে। তার চারিপাশে খালি কবর আর কবর। তিনি যে এলাকায় পুরো ছিলেন জায়গাটাই কবর। কবর, উনি যে এলাকাইতে ছিলেন সে এলাকায় উনি নাই। মানে স্টেপে স্টেপে কবর। বলে যে আমি প্রতিটা স্টেপ দিব আমার মনে হয় কবরের উপরেই পাড়া পড়বে। এই সামনে কবর, পিছনে কবর, আর উনি আমার থেকে 10 গজ সামনে দাঁড়ানো ওই লাশটা নিয়ে। আমি যে এলাকায় ছিলাম সেই এলাকাটায় আমি নাই। মরুভূমি মতো একটা এলাকা, চারিপাশে উঁচু ঢিবির মতো কবর, কবরগুলা চারিপাশে পাথর দিয়ে মার্ক করা, কিন্তু কার কবর কি এটা জানি না। দূর দূরান্তে কিছু গাছ দেখতে পাচ্ছি। আমি এই জায়গাটায় কিভাবে আসলাম, ওনার কোশ্চেন হচ্ছে এটা। আমি তো এই জায়গায় ছিলামই না। উনি একটা মানে উনি বলে যে আমার রীতিমতো আমি আসলে ত্যক্ত হয়ে যাচ্ছি যে এই জিনিসটা আমি এভাবে ফেস করব, এবং এমন একটা জায়গায় তুরির মধ্যে সেকেন্ডের মধ্যে চলে আসবো যে জায়গাটা একদম অচেনা। তো উনি তারপরেও ওই জায়গায় অ্যাডামেন্ট, না আমি আপনার লাশের জানাজা পড়াবো না। আচ্ছা। উনি কি করলো যে যা হবার হবে, যা হবার হবে, আল্লাহ তাআলার নাম নিয়ে আমি শরীর বন্ধ করে রাখছি, যদি কোনো ক্ষতি করে আমাকে একটু মেরেও ফেলে, ইটস আপ টু দেম। উনি কি করে একটা ভৌ দৌড়ার প্ল্যান করে, দৌড়াতে থাকে, অনেকক্ষণ দৌড়াতে থাকে রাসেল ভাই। দৌড়াতে দৌড়াতে একটা সময় মাথা মানে হাঁপিয়ে যায়, হাঁপিয়ে মাথা নিচু করে ফেলে, মাথাটা উঁচু করার সাথে সাথে সে দেখে সে হাইওয়ের সামনে চলে এসছে।
সে এমন অবস্থায় দেখে নিজেকে যে সে পাশের এলাকায় চলে আসছে, খুব বেশি দূরেও না, সেখান থেকে মসজিদের দূরত্ব ম্যাক্সিমাম 10 মিনিটের রাস্তা। সে হাইওয়ে ধরে ধরে যে দৌড়াচ্ছিল, যতক্ষণ পর্যন্ত দৌড়াচ্ছিল ততক্ষণ পর্যন্ত সেই সাউন্ডটাই আসছিল, আপনি কি জানাজাটা পড়াবেন না? মানে বারবার কোয়েশ্চেন করছে। আর ওই কনভারসেশনের মাঝখানে একবার ওই লোকটা চটে গেছিল। হুম। তখন উনি কিছুক্ষণ কিছুক্ষণের জন্য ভয় পেয়ে যায়, কিন্তু তার দৌড়ানোটা এটা বন্ধ করে রাখতে পারে নাই। হুম। তো একটা পর্যায়ে সে যখন দেখে যে না, এখন আর শব্দটা আসছে না, সে হুম। কি করে আস্তে আস্তে মসজিদের দিকে আগাতে থাকে। রাসেল ভাই, অ্যাজ ইউজুয়াল ঘটনা এরকম যে মসজিদের সামনে যায় সে, হুম। মসজিদের সামনে যাওয়ার পর দেখে সেই লোকটা মসজিদের ওই সিঁড়ির পাশে বসে আছে, লাশটাও সিঁড়ির সামনে, এবং তাকে বলছে যে হ্যাঁ, আপনাকে যেতে হলে আমার লাশ পার করে মসজিদের ভিতরে তারপরে যেতে ঢুকতে হবে, আপনি যদি আজান দিতে চান। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা আপনাকে বলি, আপনি যেভাবেই পারেন এটা আপনাকে করেই যেতে হবে, হয় আপনি জানাজা দেবেন, না হলে আপনার চেহারা দেখতে হবে। তো উনি লাস্ট মোমেন্টে রাজি হয়, হ্যাঁ আমি চেহারা দেখব, আমি এই লাশের চেহারাটা দেখব, আমাকে চেহারা দেখান, তাও আমি জানাজা দিব না। তো ওই লোক বলে ঠিক আছে। কাফনের কাপড় সেই মুখ থেকে সরানোর পরে সবাই নিশ্চয়ই চিন্তা করছেন যে এই লাশের চেহারাটা হয়তো এই শাহান ভাইয়ের হবে, অথবা হুজুরের হবে। হুজুরের, মানে যে লোকটা এসছে হ্যাঁ, লাশ হ্যাঁ। নিয়ে তার হবে। শাহান ভাই বলে, শিহান ভাই সেটা চিন্তা করছিল যে এবং আপনাদের কি চিন্তা সেটা আপনারা কিন্তু অবশ্যই ফেসবুকে লিখে পাঠাবেন। আমি মানে সে জানতে কি চাই চিন্তা আসলে। করেছিল আর কি। আমি ভুল চিন্তা করেছি। আমি যখন শুনেছিলাম, আমি ওকে যখন জিজ্ঞেস করেছিলাম, আমি ভুল চিন্তা করেছি। তো আমি খুব স্মার্টলি উত্তর দিয়েও দেখছি যে না, আমার উত্তরটা হয়নি। উনি বলল যে, শাহান ভাই বলছে যে আমার কাছে মনেই হচ্ছিল যে এটা হয়তো বা আমার চেহারা হবে, অথবা যে নিয়ে এসছে তার চেহারা হবে। তাই তো হয় সাধারণত সব তাই তো হচ্ছে ঘটনাগুলোতে। ঘটনাগুলাতে। যখন লাশের মুখটা থেকে মুড়ানো গিট সরানো হলো, দেখলো এটা তার বন্ধ করে দেবো? দাদার এখন ঘটনাটা লাশ। বন্ধ করে দেবো? হ্যাঁ, এটা কার তার লাশ? দাদার লাশ। আচ্ছা। তো দাদা জানের লাশ। উনি মারা যান 2004 সালে। হুম। কিন্তু দাদার যে লাশ উনি এই জায়গাটায় এতদিন পরে এই অবস্থায় মরুভূমি ঘুরে এসে দেখবে, এইটা উনি কখনোই চিন্তা করে নাই, হুম। কখনোই ভাবে নাই এটা যে অন্য তার একটা দাদার জায়গায়, লাশ হবে। অন্য একটা জায়গায়। তো উনি অ্যাডামেন্ট জানাজা হবে না। তো একটা পর্যায়ে ওই লোকটা যখন তার সাথে হেরে যায়, তখন উনাকে বলে, কয়েকটা ভালো কথা বলে, যেগুলি আমি রেডিওতে শেয়ার করছি না। হুম। উনাকে বলে যায় এসব কথাগুলা, এবং লাস্ট মোমেন্টে ওই জায়গাটা ত্যাগ করে। ওকে। এবং এটার পর থেকে উনি তেমন কোনো কিছু আর ফেস করেন নাই, কিন্তু তার ঘটনা অনেক আছে। তার ছোটবেলা থেকে বহু ঘটনা তার মা তার সাথে ফেস করিয়েছে। হুম। তার মাই বেশিরভাগ ফেস করেছে, তার মা তাকে নিয়ে। তো সেইগুলা সে আমার সাথে শেয়ার করেন নাই, হয়তো শেয়ার করবেন বাংলাদেশে এসে, হুম। স্টুডিওতেও কিছুটা হয়তো শেয়ার করবে। হুম। কিন্তু ওই ঘটনার পরে সে ডিরেক্টলি রুমে চলে যায় এবং শুয়ে পড়ে, আচ্ছা। অজ্ঞানের মতো শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা, ওই দিন আর ফজরের আজান দেয় নাই, এবং রাসেল ভাই আপনি আমাকে মনে করায় দেন নাই ছোট্ট একটা পয়েন্ট, সে ঘরে ঢোকার পর যখন মোবাইল হাতে নেয়, দেখে রাত 2:30। রাইট, 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 রাইট। হ্যাঁ, সময়টা তখন আসলে ফজরের ওয়াক্ত ফজরের ওয়াক্তই হয়নি। ছিল না, এবং তার যে ঘুম ভেঙেছিল এটা রেগুলার ফজরের ওয়াক্ত চিন্তা করে। এখন ঘুমের মধ্যে অনেকেই অনেক কিছু চিন্তা করে ফেলে। ঘুমের মধ্যে মানে, এই সকালবেলা আমি মাঝে মাঝে রাসেল ভাই এরকম চিন্তা করি, এই সকাল হয়ে গেল, তখন মানে আরে না, এটা তো ঘুম, আমি বিকালের ঘুম দিয়েছি। তো ঘুম থেকে ভাঙার পর তখন এটা তার মানে মাথায় ছিল না। উনি পরবর্তী সময় মোবাইল ফোনে দেখা যায় 2:30 বাজে, ঘটনার লাস্টের দিকে চলে এসেছি। 2:30 বাজে এবং সে মোটামুটি অজ্ঞানের মতো হয়ে শুয়ে পড়ে। এতটা টায়ার্ড ছিল ওই মুহূর্তে। ওই দিন আর তার ফজরের আজান দেওয়া হয়নি, এবং সকালবেলা মক্তবের স্টুডেন্টদের মানে চেঁচামেচিতে, চিল্লাচিল্লিতে তার ঘুম ভাঙে। তাকে ঘুম থেকে জাগানোর পর সে কাউকে ঘটনাটা শেয়ার করেন নাই, কিন্তু ওই দিন তার ফজরের আজানটাও দেওয়া হয় নাই। তো যাই হোক, হোয়াট এভার, লাস্ট মোমেন্টে পরে ওই জায়গাটার চাকরি ছেড়ে সে এখন মালদ্বীপে অবস্থানরত। এবং সত্যি কথা বলতে রাসেল ভাই, তার এটা একদম নিজের সাথে ঘটা ঘটনা, এবং আরো কিছু ঘটনা তার আছে, সেগুলি পরবর্তী সময় শেয়ার করবে। এইটা ছিল ওকে। ঘটনা রাসেল। থ্যাংক ইউ সো মাচ। ইটস আ বিউটিফুল স্টোরি এবং আমি বিশ্বাস করি আমি পুরো সময়টা অনেক মন দিয়ে শুনছিলাম এবং ২ বার শুনলাম আমি। একটু আগে একবার শুনেছি, এখন আরো একবার শুনলাম এবং আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এবং আশা করছি যে আপনাদের কাছেও ভালো লেগেছে। এই ঘটনাটা হচ্ছে আমার মানে ফ্রেন্ডের আঙ্কেলের সাথেই ঘটেছে। এই ঘটনাটা ঘটেছিল হচ্ছে ঢাকার বাইরে। সে তার নতুন জবে সে পোস্টিং ওখানে হয়। হুম। তো সেখানে যাওয়ার পরে সে তাকে অফিসার্স ডরমিটরিতে সে থাকতে দেওয়া হয়। তো সেখানে তার একজন রুম পার্টনার ছিল। তার নাম ছিল আদিল ভাই।
তো তার সাথে অনেকেই অফিসের অনেকেই থাকতে চাইতো না। কারণ মানে সে অস্বাভাবিক কিছু আচরণ করতো রাতের বেলা। যেমন রাত ২টা-২.৩০ বাজে সে মোমবাতি জ্বালিয়ে মাটিতে বসে মানে উল্টাপাল্টা অনেক কি সব জানি বলতো। মানে অনেকেই এটা বুঝতো না, তার সাথে যারা থাকতো। সো এইসব দেখে তার সাথে অনেকেই থাকতে চাইতো না। সবাই বলতো সে নাকি জিন আনাতে পারতো আরকি রুমের ভিতরে। তো এই বিষয়টা আমার আঙ্কেল যখন জানতে পারে, তো সে একটু আতঙ্কিতই ছিল। ও তো তার সামনে সে কখনো এই টাইপের কোনো কিছু করেনি। কিন্তু মানে রাত ২টা-২.৩০ দিকে মাঝে, মাঝে তার কাছে ম্যাচ চাইতো। তাকে অনেক সাউন্ড করতো রুমের মধ্যে, তার ডিস্টার্ব ফিল হতো। তো সে চিন্তা করলো সে রুমটা ছেড়ে দিবে। তো আ সে রুম ছাড়ার আগে সে ৩ দিনের ছুটিতে ঢাকায় আসছিল। তো ঢাকা থেকে ছুটি কাটিয়ে সে যখন অফিসে ব্যাক করলো, সে জানতে পারে যে আদিল ভাই ১ সপ্তাহ ছুটিতে ঢাকার বাইরে গেছে। মানে ঢাকার বাইরে বলতে মানে তার বাড়িতে গেছে আরকি। হুম, হুম, আ তো এটা জানার পরে আমার আঙ্কেল মানে ডিসিশন নিল যে আদিল ভাই যেহেতু নাই, তো এখন রুম চেঞ্জ করবে না। সে ফিরলে সে তখন রুমটা চেঞ্জ করবে। তো হুম, ২ দিন পরে রাতের বেলা সে ঘুমাচ্ছিল। সো সকালবেলা উঠে সে দেখতে পেল আদিল ভাইয়ের বেডের মানে তোশক, চাদরগুলো জড়ো করে মানে গেটের সামনে রাখা। হুম, তো সকালবেলা সে এই জিনিসটা যখন দেখলো, সে আ তখন একটু অবাক হলো এবং ভয়ও পেল যে রুমে তো কেউ তখন ছিল না, সে বাদে। গেট লাগানো ছিল ভিতর থেকে। তো এই জিনিসটা কে করলো? হুম, তো এই ব্যাপারটা সে কারো সাথে তখন শেয়ার করেনি। তো ঐদিন আর কারো সাথে শেয়ার করেনি। তো ঐদিন রাতের বেলায় সে যখন ঘুমালো, তখন সে একটা রাত ২টা-২.৩০ টার দিকে একটা সাউন্ড পেল। হুম, মানে গোঙানি টাইপের একটা সাউন্ড। আদিল ভাই এই সাউন্ডটা মাঝে, মাঝে করতো রুমের ভিতরে। আচ্ছা। তো এই সাউন্ডটা পাওয়ার পরে সে ঘুম থেকে উঠল। উঠার পরে তার পায়ের সামনে তার চোখ গেল। সে হুম, দেখতে পেল সেম আদিল ভাইয়ের মতোই চেহারার একটা লোক, বীভৎস চেহারা তার। কিন্তু সেম আদিল ভাইয়ের মতোই দেখতে। আ সে বসে আছে পায়ের কাছে। তো এই বিষয়টা দেখে সে ফার্স্ট এ অবাক হলো এবং তাকে ভয় পেয়ে তাকে বলল যে, "আপনি রুমে আসলেন কিভাবে? গেট তো লাগানো ছিল।" তো এটা বলে সে দৌড় দিয়ে গেট খুলে রুম থেকে বের হয়ে গেল। আচ্ছা। তো বের হয়ে যাওয়ার পরে তার বাকি আর আশেপাশে আরো কলিগরা যারা ছিল তাদেরকে বলল যে, "আদিল ভাই রুমের মধ্যে দেখলাম গেট তো লাগানো।" অদ্ভুত টাইপের একটা ব্যাপার। তো আ আ দারোয়ান এদেরকেও জিজ্ঞেস করলো, যারা গার্ড ছিল অফিসের, তারা বলল যে তাকে তো ভিতরে ঢুকতে কেউ দেখেনি। তো পুরো অফিসে তাকে খোঁজা হলো কিন্তু পাওয়া গেল না। তো সে তার পরের দিন ভোরবেলা সকালে আদিল ভাইয়ের বাসায় ফোন দিল। তো বাসায় ফোন দেওয়ার পরে তার ওয়াইফ যেটা বলল যে সে অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি। আচ্ছা। তো সেদিন বিকেলের দিকে নিউজ আসলো আদিল ভাই মারা গেছে। আ সে এখন এই দুনিয়াতে বেঁচে নেই। এই ব্যাপারটা শোনার পরে সে অনেক ভয় পেয়ে গেল। হুম, আর এটাই মানে ঐদিন কাকে দেখেছিল এবং কি ছিল সেটা, কে ছিল, এখনো আঙ্কেল ব্যাপারটা বুঝতে পারছে না। এটার কোনো ব্যাখ্যা তার কাছে নেই। এটাই ছিল আমার ঘটনা। ফার্স্ট স্টোরি রাসেল ভাই, থ্যাংক ইউ। ওকে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আরেকটা ঘটনা শুনলাম এবং এখন যেটা করব সেটা হচ্ছে আবারও ডক্টর আলিফের কাছে আমরা একটু ফিরে যেতে চাই এবং তার কাছ থেকে তার 2nd ঘটনাটা আমরা এখন শুনে আসতে চাই। এবং আশা করছি যে এই ঘটনাটাও আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি আপনার ২য় ঘটনাটি। থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের ঘটনা। আসলে ২০০৮ সালের পর থেকে ও আসলে পড়াশোনা তেমন কন্টিনিউ করতে পারেনি ওর বাবা মারা যাওয়ার পর। হুম, তো ফ্যামিলির সব ভার ওর উপরে চলে আসে। তো ওর বাবার একটা ব্যবসা ছিল, সেটা আ মানে কলকাতা থেকে জিনিসপত্র নিয়ে এসে বাংলাদেশে নিয়ে আসতো আরকি। তো যশোর বর্ডারের সাথে কানেকশন। যশোর বর্ডার থেকে ওদের জিনিসপত্র আসতো আরকি। তো ওকে যশোর যেতে হতো প্রায় সময়। তো ওর যে খালা, ওর যে মা ছিল, সেই মার দূরসম্পর্কের আত্মীয়র বাসায় সে যশোরে প্রায় সময় যেয়ে উঠতো আরকি। হুম, হুম। কোন এলাকায় উঠতো যশোরে সেটা আর শেয়ার করছি না। ২০১০ এর ঘটনা। আচ্ছা। তো সেই বাসাটাতে প্রতি মাসে তাকে যেতে হতো। কারণ জিনিসপত্র সব আসতো হচ্ছে আপনার আ ওই যশোরে, এবং তার ওখানে একটা গোডাউন ভাড়া করা ছিল। সেখানে হুম, সেসব জিনিসপত্র রাখতো এবং একটা পর্যায়ে স্টেপ বাই স্টেপ ঢাকায় জিনিসপত্রগুলো নিয়ে আসতে হতো। তো ও যেত, এখানে ২-৩ দিন থাকতো এবং থাকতেই হতো মাস্ট। হুম, মাস্ট থাকতে হতো। তো হুম, সেখানে অ থেকে ও জিনিসপত্রগুলো কমপ্লিট করে ঢাকায় চলে আসতো।
তো ওর রুটিন এরকম ছিল যে ঢাকা থেকে যশোর যাবে, যশোরে থেকে কন্ট্যাক্ট করে সবকিছু গোডাউনে নামিয়ে স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ফলো করে আবার 3 দিন পর ঢাকা ব্যাক করে চলে আসা। আচ্ছা। তো ওই বাসায়টাই থাকতে হতো তাকে, কারণ হুম। হোটেলে থেকে থেকে প্রতি মাসে 3 দিন দরকার কি ওর, ও যেহেতু পরিচিত বাসা আছে। তো ওই বাসায় গেলে দেখা যায় যে যে দূর সম্পর্কের আত্মীয় ছিল তার আবার উনি আবার মানে ওনার ওয়াইফ ওই বাসাটা চালাতো। হুম, হুম। 2010 ওই মুহূর্তে উনি বেঁচে ছিলেন না। তো ওনার ওয়াইফের বয়স ছিল প্রায় 72। ওনার দুই ছেলে ছিল, একসাথে থাকতো আর কি। তো 3 তলা বাসা, 3 তলার 2টা ফ্ল্যাট। সেই 2টো ফ্ল্যাটের মধ্যে একটা ফ্ল্যাটে উনি গেলে থাকতো। একটা ফ্ল্যাট বলতে 2টা রুম আর কি। আচ্ছা। সাথে একটা ওয়াশরুম আছে, একটা রান্নাঘর আছে। আর পাশে একটা রুম ছিল, সেইটা আবার গোডাউন হিসেবে আরেকজনকে ভাড়া দেওয়া ছিল। আচ্ছা। তো ওই গোডাউন তার একদম তো পাশের পাশের রুমই আর কি, আর 4 তলার ছাদ ছিল। হুম। তো উনি গেলে 3 তলায় উঠতেন। তো সেদিন রাসেল ভাই অনেক বৃষ্টি হচ্ছে যাওয়ার পথে, এবং টিকিট না পাওয়ার কারণে নন এসি বাসে যেতে হয়েছিল। তো নন এসি বাসের টাইম ছিল দুপুরবেলা। হুম। তো ও পৌঁছে হচ্ছে সন্ধ্যার দিকে, 12টার বাস ছিল, ও পৌঁছেছে ঠিক বিকাল 5:30 6টার দিকে। হুম। 6টার দিকে পৌঁছে যায়, এবং বাসে থাকা অবস্থায় বৃষ্টি নামে এবং ভালো ঝড় হতে থাকে, এবং গরমকালের তো এরকম সময়ের। হুম। তো ভালো ঝড় হয়, ঝড়ের এক পর্যায়ে যখন সে বাস থেকে নামে তখনও বৃষ্টি হচ্ছে, তো ও একটা শেডে যে আশ্রয় নেয়। তো ওই মুহূর্তেও আকাশে মেঘ চমকাচ্ছিল এবং অন্ধকারই ছিল, প্রায় মেঘাচ্ছন্নই ছিল। আচ্ছা। তো সে রিক্সা করে, রাসেল ভাই আপনি ঘটনাটা শোনেন নাই আমার কাছ থেকে, হুম, এটা যেহেতু শোনেন নাই আপনাকে বলি একটু শুনতে। তো কি করে রিক্সা নিয়ে চলে যায় এলাকাতে, ওই এলাকাতে বাসায় যেয়ে ওঠে। তো ইলেকট্রিসিটি ছিল না, ঝড় হয়েছে স্বাভাবিকভাবে, আর মফস্বল এলাকায় ইলেকট্রিসিটি না থাকাটাই স্বাভাবিক। হুম। তো ও বাসায় যায়, বাসায় পৌঁছানোর পর অন্ধকার, তখন মাগরিবের আজান হয়ে গেছে। বাসায় পৌঁছানোর পরে নিচে জাস্ট রিক্সা ভাড়াটা দিয়ে ঢুকবে এমন সময় দেখে ওই বাসায় গেলে নর্মালি ওকে সার্ভ করতে একটা ছোট্ট কাজের মেয়ে। সে মেয়েটার বয়স 12 কি 13 বছর হবে। তো দোতলায় উনি যে ওই ওনার মার খালা হয় হিসাবে সম্পর্কে, তো উনিও আসলে ভুলে ভালে খালাম্মাই ডাকতো। আচ্ছা। তো মানে আমার ফ্রেন্ডটা ওই খালাম্মাই ডাকতো। আচ্ছা। তো ওই রিলেশনটা ওরকম ভাবে মানে মেনটেন করে মেইনটেইন বলতো করে না। গেছেন, হ্যাঁ। তো খালাম্মা বলতো, তো বলতো যে আমি দোতলায় দেখা করে যাই সবসময়, তো নক করব। তো নিচেই ওই মেয়েটা দাঁড়ায় আছে, এবং এই জগতে আসলে ওই মুহূর্তে 2010 সালে, আজ থেকে 9 বছর আগে, কুপি নিয়ে দাঁড়ায় আছে রাসেল ভাই, খুব অদ্ভুত, কুপি নিয়ে দাঁড়ায়। এই সময় যেটা দেখা যায় না না, সচরাচর। উনি হ্যাঁ। ও মানে এটা ওই চিন্তা, ওই মুহূর্তে চিন্তা করতে করতে এক পর্যায়ে ওই মেয়েটাকে বলে, এই কিরে কুপি কেন, চার্জ লাইট নাই? তো ওই মেয়েটা কোনো উত্তর দেয় না। আচ্ছা। তো মেয়েটা বলে যে আসেন, এতটুকুই বলে, এবং সিঁড়ি দিয়ে মেয়েটা উঠতে থাকে। তো মেয়েটার শরীরটা একদম অসাড় অবস্থা, মেয়েটা কি হাঁটতে পারে না নাকি? লাস্ট 2 বছর ধরে মেয়েটাকে দেখতেছে এই বাসায়। তখন মেয়েটা আরো ছোট ছিল, এখন 12 বছর বয়স। তো মানে মেয়েটা হাঁটতে পারছে না, উপরে উঠছে সিঁড়ি দিয়ে, মনে হয় উঠতে পারছে না। হুম। বলে কি রে, তোর শরীর খারাপ নাকি? তো কোনো উত্তর দেয় না। আচ্ছা। বলে যে খালাম্মা কোথায়, ওইটারও কোনো উত্তর নাই। বলে যে কারেন্ট কখন গেছে, এইটারও কোনো উত্তর নাই। উত্তর নাই। চুপ করে। তো আরো কয়েকবার জিজ্ঞেস করলো, কি তোর শরীর খারাপ? তো একটা পর্যায়ে না পারতে এরকম একটা উত্তর আসে, না। শরীর খারাপ না। না। আচ্ছা। তো সিঁড়ি দিয়ে উঠে ওই মেয়েটা ওই কুপির আলোতে, ও বলে যে কুপির আলো মোবাইল আলোর থেকে বেশি। হুম। তো মোবাইলও আলো মানে ছেড়ে রাখছে ও, আর কুপি নিয়ে মেয়েটা ওকে 3 তলায় উঠায় দেয় ফ্ল্যাটে। উঠাই দিয়ে ও মানে ওয়াশরুমে চলে যায়, কারণ অনেকক্ষণ ধরে বাসে ছিল, ওয়াশরুমে যাওয়া হয় নাই। হুম। তো ঢুকেই ও ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে প্রায় 5-7 মিনিট পর বের হওয়ার পরে ফ্রেশ হয়ে বিছানায় শুতেই খাওয়ার টেবিলে চোখ পড়ে। এই খাওয়ার টেবিলে আপনার রকমারি খাওয়া সাজানো। এরকম কখনো হয় নাই যে আসার পরপরই মানে খাওয়া হয় নাই, আর খাওয়া মানে নর্মালি খাওয়া দাওয়া হয় আর কি। তো বাসায় ইলেকট্রিসিটি নেই, এত আয়োজন, টেবিল ভর্তি খাওয়া দাওয়া। তো যেহেতু ক্ষুধার্ত ছিল, মেয়েটা খাওয়াটাও রেখে গেছে মনে করে সবগুলা খাওয়া খায়, মোটামুটি খাওয়া খায়, সব খেতে পারে না, মানে বিরিয়ানি এই সেই। হুম। আর বাসায় এত এলাহি কাণ্ড, কিন্তু একটা মানুষের মুভমেন্ট দেখলাম না। ওই সময় তখন সন্ধ্যা 7টা 7:30 বাজে, ইলেকট্রিসিটি তখন নাই। তো ভাবছিল যে নিচে দোতলায় যে নক করবে, তো বলে যে না একটু রেস্ট নিয়ে কিছুক্ষণ পর, কারণ ওকে যেতে হবে ওর গোডাউনে। হুম। তো ও কি করলো, যে 8টার দিকে বের হবে, একবার একটু রেস্ট নিয়ে যাই। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেয়, কারণ দুপুরের খাওয়া হয় নাই। আর জ্যামে ছিল অনেকক্ষণ, বেশ শরীর খারাপ, মানে এক্সস্টেড ছিল, প্রায় ঘন্টাখানেক ঘুমাতে ঘুমাতে 9টা বেজেছে রাত। ওর প্ল্যান ছিল 8টায় বের হবে, কিন্তু তখন বাজে রাত 9টা। তো উপরে মানে উঠে দেখে যে ওই খাওয়া দাওয়া ওই জায়গায় ভাবে পড়ে আছে। ও নিচে যায়, দোতলা নক করে। হুম। তো দোতলার থেকে কোনো সারা শব্দ নাই। আচ্ছা। তো নিচে নামতেই ওই ভাড়াটিয়া, ওই এতদিন ধরে আসতেছে, লাস্ট 2 বছর ধরে ওইখানে, মানে লোকজন দেখলেই বুঝে যে না এটা এই বাসার মানুষ। হ্যাঁ।
তো ও দেখে যায় ভাড়াটিয়ারা নিচতলায় ঢুকতেছে, ও বের হয়ে যায়, আশেপাশের কাজকর্ম শেষ করে আবার রাত্রেবেলা ঠিক 10টায় ব্যাক করে। আচ্ছা। ওর প্রোডাক্ট চলে আসে ইন্ডিয়া থেকে, তো ওইগুলি দেখে টেকে চেক করে বাসায় আসে, 10টার দিকে ঢুকবে। আমারও দোতলা হয়ে যখন উপরে উঠতে যায় তখন সে দোতলা আবার নক করে। হুম। কিন্তু দোতলাতে কোনো সারা শব্দ নাই, কোনো নকের কোনো রিপ্লাই নেই। প্রায় 2 মিনিট একটা 1 মিনিটের মধ্যে নক করলে মোটামুটি মানুষজন দরজা খুলে ফেলে, হয়তো 2 মিনিট 3 মিনিট হয়ে যাচ্ছে কোনো দরজা নক করে। তো একটা পর্যায়ে ফেড আপে উপরে উঠে যায়, মনে হয় কেউ নাই, হয়তো বা ভিতরে আসে, হয়তো শুনতে পাচ্ছে না। তো 3 তলায় যায়, 3 তলায় রুমে ঢুকতে দেখে খাওয়া আবারও গোছানো, খাওয়া দাওয়া একদম টেবিল ভর্তি খাওয়া দাওয়া। তো চিন্তা করতে থাকে, এত ফাংশন, এত বড় ফাংশন, এত আরামের খাওয়া, এত মজার খাওয়া, তাহলে বাসায় তো চিৎকার চেঁচামেচি থাকার কথা। ওই মধ্যে ইলেকট্রিসিটি চলে এসছে, চিৎকার চেঁচামেচি থাকার কথা, কিন্তু কোনো চিৎকার মানে কোনো মানুষজনই নাই, কিন্তু এত খাওয়া দাওয়া। ও খেয়ে ফেলে রাসেল ভাই। খাওয়া দাওয়া করার পরে ওর একটা পর্যায়ে তন্দ্রা চলে আসে, খেয়ে দিয়ে শুয়ে পড়ে। তো মোবাইল ফোন তখন যাবার যুগ, মোবাইল ফোন টিপা, মানে এখন যেরকম স্মার্টফোন, ওই সময় স্মার্টফোন ছিল না, যাওয়া ছিল। হ্যাঁ। মোবাইল ফোন নকিয়া ছিল, ওর একটা মোবাইল ফোন নকিয়া। তো ইউজ করতে করতে রাত্রে 12টা বাজে, তন্দ্রা আসার পর ঘুমায় যায়। হঠাৎ করে, এটা কিন্তু রাসেল ভাই দীর্ঘদিন যাবৎ প্ল্যান্ড কোনো ঘটনা না, এটা ওই দিন পৌঁছানোর পরের ঘটনা। হঠাৎ করে রাতে ঘুম ভাঙে, কে জানি ওর কাঁধ ধরে ওই ফ্ল্যাটে খালি ও একা, কাঁধ ধরে টান দেয়। টান মানে কি, কাঁধ ধরে ডাকার জন্য যেরকম আচ্ছা, আমরা কাউকে যেভাবে ঝাঁকানি দেয়, ওর কাঁধ ধরে ঝাঁকাচ্ছে। ও উঠে দেখে কেউ নাই, কিন্তু উঠার সাথে সাথে দেখে যে দরজা নক করছে কে জানে। বলি এত রাত্রে, ঘড়ির মোবাইল ফোন দেখে, ঘড়ির কাটায় তখন রাত বাজে 1:30। ওয়াশরুমে একটু মুখটা ধুয়ে দরজাটা খুলতে যাবে না, আর দরজাটা আগে খুলুক, দেখে কে আসছে। দরজাটা খুলে দেখে সেই মেয়েটা কুপি নিয়ে দাঁড়ানো, যাকে দেখেছিল ওই দেখেছিল রাস্তায়। সন্ধ্যার সময়, কুপি নিয়ে সন্ধ্যার সময় যাকে See the দেখেছিল, intricate বিকালে না, pattern সন্ধ্যায়, এবং কুপি নিয়ে on this- দাঁড়ানো। তো এরকম ভাবে বলছে যে, খালাম্মা আপনার সাথে দেখা করতে চায়, আপনি আসেন। বলে যে, রাত তো এখন অনেক হয়েছে, তোমার খালাম্মারে বলে সকালে দেখা করো। বলে না, না এর যে বলে যে না যে বললো, মনে হয় পুরো বিল্ডিংটা কেঁপে উঠছে, এত জোরে না, না আপনি এখন আমার সাথে আসবেন। আচ্ছা। তো একটু রীতিমতো বিরক্ত হয়ে যায়, এত রাত্রেবেলা দেখা করতে চাইছে। তো ও কি করে, দরজা লাগে, নিচে নামবে প্ল্যানিং করতেছে, দেখে মেয়েটা উঠে ছাদের দিকে। হুম। বলে, এই কই যাও তুমি, নিচে এই তুই কই যাস, নিচে যা, নিচে নাম। বলে খালাম্মা উপরে আসেন। ও ছাদে যায় ওই মেয়েটার সাথে, ছাদে যাওয়ার পরে ছাদের মাঝখান পর্যন্ত চলে যায়, তখন বলে যে ওই যে খালাম্মা দাঁড়ায় আছে, খালাম্মার সাথে দেখা কর। ও যাবে এমন সময় পিছনে তাকায় দেখে মেয়েটাও নিচে চলে গেছে, মেয়েটা নাই ওই জায়গাটাই, আর নাই। ওই সামনে যায়, সামনে যাওয়ার পরে আসলেই সেই মহিলা, সেই ভদ্র মহিলা ওই জায়গায় দাঁড়ানো, এবং জিজ্ঞেস করলো, কি রে বাবা, কেমন আছো তুমি, তোমার বাবা কেমন আছে? হুম। ফার্স্টেই গলদ, তোমার ওর বাবা কেমন বাবা আছে? মারা গেছে আরো 2 বছর, হুম, হুম। 3-4 বছর আগে। বলে, বাবা কেমন আছে, তোমার বাসার সবাই ভালো, তোমার মা ভালো? তো ও একটা পর্যায়ে স্টান্ড হয়ে যায়, কাহিনী কি, তোমার বাবা কেমন আছে? বলে, তোমার তো খালু বাসায় নাই, এই জন্য তোমাকে উপরে আসতে বললাম, আমি অনেকক্ষণ ধরে তার অপেক্ষা করতেছি। মানে কি, মানে এটা কিরকম না, হ্যাঁ। ওনার হাজবেন্ড তো মারা গেছে। তো ও খুব ভরকে যায়, তো ও একটা পর্যায়ে মাথার ঘাম টাম ছুটতে থাকে। হুম। তো বলে যে, আমি কনভারসেশনটা শেষ করার জন্য তাড়াতাড়ি উতলা হয়ে যাই, আমি নিচে নেমে যাব। তা আমি বলতে থাকি বারবার, খালাম্মা আমি এখন শুয়ে পড়ি, আমার সকালবেলা কাজ আছে, আমার মালগুলা তুলতে হবে ট্রাকে, ঢাকায় পাঠাবো, আমি চলে যাই নিচে। ওই মহিলা ওকে আসতে দিচ্ছে না, এবং ওর কথার কোনো রিপ্লাই দিচ্ছে না। উনি যাবতীয় কথা বলছে, ওনার গ্রামের বাড়ির কথা, ওনার গ্রামের বাড়ির সাতক্ষীরা, সেখানকার কথা, সেখানকার ঘটনা বলতেছে। হুম। কাহিনী কি, উনি থামতেছে না কেন? উনি কি আমার কথা শুনতেছে না, নাকি আমি ওনার কথা ভুল শুনতেছি? একটা পর্যায়ে বলে, তোমার আব্বাকে বইলো আমার কাছে দেখা করতে, আমি অনেক দিন যাবত তার জন্য অপেক্ষা করতেছি, আমি ওনার কাছ থেকে কিছু টাকা পয়সা পাই, এই জিনিসটা একটু আমার বাবাকে জানানো দরকার। হুম। বাবা মারা, ও বুঝে গেছে যে এখন যেটা হচ্ছে সবকিছু অস্বাভাবিক। সব কিছু হচ্ছে ওর লাইফ, মানে এগুলি সব ফেক, এগুলি কিচ্ছু না, আমাকে এখন দৌড়াতে হবে। ও দৌড়ায় বাসার নিচে, মানে বাসার নিচে চলে যায়, নিচ থেকে রিক্সা নেয়,
রাত্রে 1:30টার সময় একটা রিক্সা পায়, রিক্সা নিয়ে কোনো মতে ভয়, এখন রাত 1:30 মানে তখন ভয়, ডাকাতের কি ভয়, তখন আর এসবের ভয় না, প্যারানর্মাল ভয় না। রাত্রেবেলা অন্ধকার মফস্বল এরিয়াতে রাত্রে 1:30টায় ওইখানে হাইওয়ে অনেক ক্রস রাত, করে, মানে অনেক অনেক, রাত মানে রাস্তা অনেক ভাই। ভয়াবহ রাত। 2010 বললেও কি, আপনি এখন যারা থাকে তারা দেখুক না রাত্রে 1:30টায় বের হয়েছে। সেটাই, সেটাই। তো উনি কোনো মতে ওনার গোডাউন পর্যন্ত যায়, দরজা অনেকক্ষণ ধাক্কানোর পরে See the ওনার গোডাউনের intricate লোকজন খুলে উনি pattern on গোডাউনে this দিন wing, রাখে। sweetie? পরের It দিন allows the সকালবেলা bee to বাসায় যায়, কারণ ব্যাগ বাসায়, ওই ব্যাগের fly ভিতরে so মানিব্যাগ টানিব্যাগ fast. সব। তো Oh, ওকে I তো get it কয়েকদিন চলতে, মানে মানিব্যাগ ঢাকায় ব্যাক করতে হলে তো মানিব্যাগ লাগবে। একদম। তো ওর জিনিসপত্রগুলো আনতে যায়, এমন now. সময় দরজা অনেকক্ষণ নক করে। তখন সকাল 10টা 11টা বাজে। অনেকক্ষণ নক করার পরে পাশের ফ্ল্যাট থেকে এক লোক আসে। হুম। পাশের ফ্ল্যাট থেকে লোক এসে বলে যে, কি ব্যাপার ভাই, আপনি দরজা নক করতেছেন কেন? বলে যে, খালাম্মা কোথায়? খালাম্মার সাথে আমার একটু দেখা করা দরকার, কালকে রাত্রেবেলা ছাদে কথা হলো। ওই লোকটা তখন মাথা চুলকাইতেছে, ছাদে কথা হলো মানে কি? বলে, খালাম্মার সাথে একটু দেখা করা দরকার, উনি রাত্রেবেলা কথা বললো, কি বললো বুঝি নাই, উল্টাপাল্টা, এখন একটু কথাবার্তা বলে যাই, দরজা নক করতেছে, কেউ খুলতেছে না। বলে, কি বলে না বলতে হবে, উনি তো 25 দিন আগে মারা গেছেন। ওনার ছেলেরা কয়দিন আগে ওনার কবর জিয়ারত করতে মাই গড। সাতক্ষীরায় গেছে। আর উনি ওনার সাথে কথা হচ্ছিল? হ্যাঁ, পাশের বার। আর যেই লোকটা দায়িত্বরত ছিল ওই হুম। লোকটা হচ্ছে ওই মহিলার ভাই। আচ্ছা। বলে, ও তো মারা গেছে সাতক্ষীরাতে, ওনার ছেলেরা কয়দিন আগে আবার, আপনি আসার আপনি কবে আসছেন? বলে, আমি গতকালকে আসলে, আপনার আসার 2-3 দিন আগে ওই সাতক্ষীরাতে গেছে কবর জিয়ারত করার জন্য। ওর মাথা টাথা আকাশ টাশ ভেঙে পড়ে। বলে, বলেন কি? আচ্ছা, এই কাহিনী হয়েছে তো উনি ওই দিন ব্যাগ ট্যাগ নিয়ে ওকে তার 2 দিন থাকতে হবে হুম। যশোরে। রাসেল ভাই ও কি করে একটা হোটেলে ওঠে, খুব আহামরি না, খুব নর্মাল হোটেল, আমি বলে ফেলে সবাই হোটেলটার নাম চিনে যাবে, থাক, তাহলে বলার দরকার নেই, আমরা শুনি। হ্যাঁ। না বলি। হ্যাঁ। তো হোটেলে ওঠে, হোটেলে একটা নর্মাল রুম নেয় 3 তলায়। হ্যাঁ। 3 তলার রেডি সবকিছু। 3 তলা রুম পায়, 302 নম্বর রুম। রুমের ভিতরে ঢোকে, রেস্ট নেয়, কাজকর্ম করে রাত্রে 10টায় ঢোকে, এবং সারাদিনের ধকল আর ওই গতকালকে ধকলটা ওকে খুব বেশি পড়াতে থাকে। ও মাথা খারাপ হয়ে যায়, করবো কি, এটা কেমনে সম্ভব? আমি রাতের বেলা তার সাথে কথা বললাম, জলজ্যান্ত মানুষটা আমার সামনে দাঁড়ায় কথা বলতেছে, অথচ এই মহিলাটা মারা গেছে 20-25 দিন আগে। আর এটা আপনার সাথে নতুন কোনো ঘটনা ঘটলে, আগে কয়েকবার আমি শাহান ভাইয়ের ঘটনা একটু আগে শেয়ার করলাম, তার এই অভ্যস্ত, কিন্তু ও তো ওর অভ্যস্ত না। ওর মাথা, ও সারাক্ষণ চিন্তা করতে করতে এক সময় ঘুমায় যায়, ঘুম ভাঙে, ইলেকট্রিসিটি নেই, সিগারেট ধরাবে, বারান্দায় যাবে, নর্মাল কোনো হোটেলের মতো এসিওয়ালা হোটেল না, নর্মাল হোটেল, ও বারান্দায় যাবে, এখন আবার এসি করে ফেলছে হোটেলে। তো বারান্দায় যাবে, বারান্দায় যাওয়ার সময় বিছানা থেকে পা ফালালো, পা ফালাতে দেখলো যে পায়ের মধ্যে কি জানি লাগছে, পাটা ভিজা। তো ও ওই ঘুমানোর সময় দেখে যে বিদ্যুৎ চমকাচ্ছিল, তো বৃষ্টি হয়েছে, তো জানালা দিয়ে পানি চুয়ে চুয়ে পড়ছে, পায়ের মধ্যে পা ভিজা। তো পানি আর অন্য কিছুর মধ্যে তফাৎ আছে। হুম, হুম, হুম। এটা কেমন এটা পিছলা বুঝতে পারবে। পিছলা, হ্যাঁ। এটা কেমন পিছলা পিছলা। ও মোবাইলের লাইট জ্বালায়, এখন ওই রুম তোর জানা নাই কোন জায়গায় সুইচ, ওকে মোবাইলের লাইট জ্বালাই সুইচ খুঁজতে হচ্ছে, কারণ রেগুলার যে রুমের মধ্যে প্রতিদিন লাইট বন্ধ করে সে জানে পজিশনটা। তো হোটেল রুম এটা তো প্রথম গেছে, তো পা নামাতেই ও যখন মোবাইল ফোনের আলো ওই জায়গায় ফেলে, মোবাইল ফোনের আলো, স্ক্রিনের আলো ফেলতেই দেখে যে মানুষ টানুষ পড়া ফ্লোরের মধ্যে, মানুষ টানুষ পড়া, বোঝা যাচ্ছে না কি এটা। তো ভালো করে আলোটা ফেলে দেখে এই যে সেই মেয়েটা যে কুপি নিয়েছিল, ওই মেয়েটার একটা মাথা পড়ে আছে ফ্লোরের মধ্যে, আর শরীর টরীর কিছু না, যদি 2টা হাত সাথে রাখা, মাথার সাথে 2টা হাত রাখা। এইটা দেখার পর ও দরজা খুলে এখান থেকে নিচে নেমে যায়, দৌড়ায় নিচে নেমে যায়, নিচে নেমে যে লোকজন ডাকে, জড়সড়ো করে পুরা হোটেল, যে মানুষগুলা ঘুমন্ত সবাইকে জাগায়, কারণ এক রুমে ঘটনা ঘটছে, এক চিৎকারে সবাই উঠে গেছে। সবাই রুমে এসে দেখে কিচ্ছু নাই, লাইটটা জ্বালা নাই, কিচ্ছু নাই, নাথিং ওয়াজ দেয়ার, কোনো কিচ্ছু ছিল না। সবাই বলতেছে, না এটা আপনার ঘুমের মধ্যে ভুল, অথবা এটা আপনি ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখছেন, অথবা আপনার বলে, না রে ভাই, আমি পা দিয়ে ফিল করছি জিনিসটা, পা দিয়ে ফিল করছি আমি জিনিসটা, চুলের মধ্যে আমার পাড়া পড়ছে, আমি এর থেকে আপনাকে কিভাবে বুঝাবো। পরে ও হোটেল ছেড়ে দেয়, ও গোডাউনে থেকে লাস্ট 2 দিন গোডাউনে থেকে। কিন্তু মজার বিষয়, সে যখন ওই বাসায় যায় আবারও ওই লোকের কাছে, এবার ওই জানে দরজা নক করে, নক করছে ওই দরজায়, বলে যে ওনাদের বাসায় যে একটা কাজের মেয়ে ছিল, ওর এটা কিউরিওসিটি, কাজের ওই মেয়েটারই তো মাথা দেখলো, বলে ওই মেয়েটার কি হয়েছে, ওই মেয়েটা কোথায়, মেয়েটা থাকে না এখানে। ও বলে নাই যে মেয়েটার সাথে ওর দেখা হয়েছে, মেয়েটাই তো ওকে খাওয়া দাওয়া দিচ্ছে, এটা ওর মনে হচ্ছিল। বলে, মেয়েটার একটা সমস্যা হয়েছে ভাই, এটা তো আর আমি ওনার কথা জানতে চাচ্ছিলাম যে হ্যাঁ, কি খবর। হ্যাঁ। তারপরে যে মেয়েটারই আসলে কি বলবো, আসলে মানুষ মারা গেলে ওই যে ভাগ্য দোষ বলে, মনে হয় যে ওর সমস্যা হয়ে গেছিল। মেয়েটা মারা যাওয়ার 4 দিনের দিন, ওই খালাম্মা মারা যাওয়ার 4 দিনের দিন, মানে আপনাদের খালাম্মা, ওনার আপা আর কি, আপা মারা যাওয়ার 4 দিনের দিন, ওই মেয়েটা মেয়েটার বাবা মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছিল, রাস্তার মধ্যে বাবার সহ মেয়েটা মারা যায় অ্যাক্সিডেন্টে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে, বগুড়ায়। এই মেয়েটাই তো সেই কুপি হাতে দাঁড়িয়ে থাকা। দাঁড়িয়ে ছিল। ও তো ভাই, ও বলে যে আমি এরপর থেকে আমার লোক পাঠাবো, আমি আর যশোরে যাবো।
এই অবস্থায় আর যশোরে যাওয়া হুম। সম্ভব না। আর ওই কাটা জিনিসটা ওকে প্রচুর পোড়াতে থাকে। ওইদিন বাসায় মানে গোডাউনে চলে আসে। ঢাকায় আসতে পুরা রাস্তায় সে দোয়া পড়তে যে মানুষ কখনো অতটা দোয়া-টোয়ায় হুম। ইয়া ছিল না। ও বলে দোয়া পড়তে বাসায় আসে। বাসায় আসার পরে ও কাউকে না জেনে মানে জিনিসটা ওর মধ্যে থাকতে অনেকদিন পোড়ায় এবং যেটা সবচেয়ে ইম্পোর্টেন্ট কথা, ও স্বপ্নে মেয়েটাকে প্রায়ই দেখতো। একটা পর্যায়ে ও একটা মানুষের কাছে যায়। বলে যে, "ভাই আমি সাইকোলজিস্টের কাছে যাই, সাইকিয়াট্রিস্টের কাছে যে আমি এই ঝামেলায় পড়ছি।" বলে যে, "এইটা একদিক দিয়ে সাইকোলজিক্যাল ডিফেক্ট যে আপনি ওইখানে যে খাওয়া-দাওয়া খাইছেন, হুম, আপনি হুম। যদি বলেন যে ওর খাওয়া-দাওয়া খাওয়ার কারণে আপনি বারবার ওকে দেখছেন, যদি কোনো হুজুরের কাছে যান তাহলে ও আপনাকে এই কথাই বলবে। আমি বলব এইটা আপনার ফিজিক্যাল প্রবলেম যে আপনি এটা আপনি বারবার জিনিসটাকে চিন্তা করার কারণে এইটা আপনার ইমেজ বারবার ব্রেইনের মধ্যে প্রতিফলিত হচ্ছে। এক কাজ করেন ওষুধটা খান রেগুলার এবং একটু হাঁটেন সকালবেলা আর বিকালবেলা হাঁটেন এবং ওষুধটা খেয়ে রাত্রে ঘুমান।" সো ওই লোক মানে ওই ডাক্তারটার ম্যাজিশিয়ানের মতো কাজ করছে ওর। যেটা আপনি বলেন যে ডাক্তার হুম, হুম, বাংলাদেশের হুম। কিছু ম্যাজিশিয়ান ডাক্তার তো আছে হুম, রাসেল হুম, ভাই। হুম। ওই ডাক্তারের কথাটা শোনে এবং প্রায় ২-৩ মাসে এরকম প্র্যাকটিসের কারণে ও ভুলে যেতে থাকে আস্তে। ভুলে যাওয়ার পর আর তেমন প্রবলেম হয় নাই। ভুলতে ২০১২ সাল। এখন পর্যন্ত প্রবলেম হয় না কিন্তু লাস্ট কয়েকদিন ধরে রাসেল ভাই আমাকে বোঝাচ্ছিল এই ঘটনাটা শেয়ার করার। এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। চমৎকার একটি ঘটনা শুনলাম আমরা আলিফের কাছে এবং ২য় ঘটনাটা অনেক চমৎকার এবং মানে খুবই অদ্ভুত এবং আমি আপনারা যারা শুনেছেন আমি বিশ্বাস করি যে তারা অনেক এনজয় করেছেন এবং আমি এগুলো দেখি যে আসলে কে কি বলছেন। হ্যাঁ, অলরেডি দেখতে পাচ্ছি যে সবাই আলিফের এই ঘটনাটার প্রশংসা শুরু করে দিয়েছেন এবং লিখেছেন যে অসাম স্টোরি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এলসি রনি, তার আজকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। এমডি রাজন লিখেছেন নাইস। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এখানে দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন আসলে একজন যখন বারবার করে পড়ে আমি টুইটার থেকে পড়ছি। এমডি মেহেদী হাসান রোমান এবং তিনি আমাদের সাথে ১০ জন মিলে তারা শুনছেন একসঙ্গে। ইমতিয়াজ আহমেদ আমার সাথে আছেন এবং তিনি লিখছেন যে আলিফ ভাইয়ার ঘটনা সবসময় ভালো। আমাকে বোঝাচ্ছিল এই ঘটনাটা শেয়ার করার। এটাই ছিল ঘটনা।